অ্যাপ্রুভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত কয়েকদিনে আমাদের এই গ্রুপে নতুন করে প্রায় কয়েক শতজন জয়েন করছেন। তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বেসিক ম্যাথ 6 এডিশনের এই পেইড ব্যাচে। তো এখানে আমরা কন্টিনিউয়াস ক্লাস নিতে আসছি। আমরা বড় বড় টপিকগুলো ক্লাস নেওয়ার কারণে একটু ক্লাসের সংখ্যা বেশি হয়ে গেছে। আশা করি সামনের টপিকগুলো এত সময় লাগবে না। তো এখন পর্যন্ত আমরা লাভ ক্ষতি পর্যন্ত 14টা টপিকের ক্লাস করছি। আগামীতে আরো 32টা টপিকের ক্লাস বাকি থাকলেও আমাদের বেসিক ম্যাথ বইয়ে আপনারা দেখবেন পাটিগণিতের টপিকগুলো সব থেকে বড় এবং বইয়ের অর্ধেকেরও বেশি অংশ জুড়ে পাটিগণিত। বীজগণিত এবং জ্যামিতিতে খুব বেশি ক্লাস প্রয়োজন হয় না। তো ভয় পাওয়ার কিছু নাই। আমরা আশা করতেছি যে আগামী 3 মাসের মধ্যে আমাদের এই কোর্সটা ফিনিশ হয়ে যাবে। তো যারা নতুন জয়েন করছেন তাদের জন্য পরামর্শ থাকলো, এই যে আমরা আজকে সরল যৌগিক মুনাফার প্রথম ক্লাস নিব, এইরকম যে কোনো টপিকের প্রথম ক্লাস থেকে আপনারা ক্লাস করবেন এবং কোনোভাবে পিছনে ক্লাস মিস হওয়ার কারণে কোনো হতাশা বা টেনশন করবেন না। আমি গ্রুপে পরামর্শ দিয়ে দিয়েছি যে শতকরা, ঐকিক নিয়ম এবং ভগ্নাংশ এই 3টা টপিকের ক্লাস আপনারা ক্লাস রানিং অবস্থায় যখনই গ্যাপ পাবেন বা ফ্রি সময় পাবেন করে নেবেন, ঠিক আছে? এবং যে ক্লাস লাইভ চলবে এই ক্লাসটা কন্টিনিউ করবেন, কারণ লাইভ ক্লাসে আপনারা যত কিছু লাইভে দেখতে পাবেন এটা পরবর্তীতে কিন্তু আবার রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য লাইভ ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো সবাই ভালো আছেন তো নাকি? একটু রেসপন্স করবেন ক্লাসে, না হলে লাইভ ক্লাস নিয়ে কি লাভ বলেন তো? যদি সবাই একেবারে নির্জীব হয়ে থাকেন তাহলে তো হবে না। আগামী শুক্রবারে লাভ ক্ষতি টপিকের উপর একটা মেগা পরীক্ষা হবে। এই পরীক্ষার জন্য সবাই সিরিয়াসলি প্রস্তুতি নেবেন। প্রথম 3 জনকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি, হ্যাঁ? ওকে। সরল যৌগিক মুনাফা এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বিসিএস পিএলই সিলেবাস সহ যে কোনো পরীক্ষা আসে, পিএলই এবং রিটেন উভয় পরীক্ষাতে আসে। তো এখানে আমাদের দেখেন প্রত্যেকটা নিয়ম কিন্তু সুন্দরভাবে ক্লাসিফাইড করা আছে। এই ক্লাসিফিকেশনগুলো অনুযায়ী আমরা ধাপে ধাপে প্রত্যেকটা শিখবো। আপনারা ধরেন আছে যখন নিজে প্র্যাকটিস করবেন বা আমাদের ক্লাস করার পরে তো সবকিছু গুছানো হয়ে যাবে। যেমন ধরেন আছে যে আমাদের এখানে টোটাল 12টা নিয়ম আছে, পদ্ধতি আছে। এর মধ্যে ধরে আছে আমরা আজকে 3 থেকে 4টা পদ্ধতি করব, ঠিক আছে? চেষ্টা করব 3টা অথবা 4টা ক্লাসে এই টপিকটা শেষ করার। আর ক্লাসগুলো এখন থেকে একটু লেংদি হবে, ঠিক আছে? একটু লেংদি না করলে হচ্ছে না। ক্লাসের সংখ্যা আগে দেখা যাচ্ছে 4 থেকে 5টা ক্লাস যে টপিকে শেষ হয়ে যায়, তো ওইটা এখন 7টা ক্লাস লাগতেছে। এর ফলে কোর্সের ডিউরেশন বেড়ে যাচ্ছে। তো এই জন্য আচ্ছা একটু অপেক্ষা করেন। ক্লাস রেকর্ডিংটা জায়গাটা রেকর্ডের জায়গাটা কি পাল্টা গেল? আউটপুটে আছে, আউটপুটে একটু আচ্ছা সমস্যা সমস্যা নেই, ক্লাসটা রেকর্ড করা যাবে না। হ্যাঁ, এটা ডাউনলোড করা যাবে তো? হ্যাঁ,
ওকে, কম্পিউটার স্পেস শেষ হয়ে গেছে তো এই জন্য রেকর্ডিংটা আটকে গেছে। অল্প ক্লাসের টপিক শেষ হবে, তাহলে ক্লাস বড় হলে মনোযোগ থাকে না, হলে ভালো হয়। 1.5 ঘন্টা ক্লাস, সাউন্ড কম মনে হচ্ছে? ওকে, সমস্যা নেই, সাউন্ড বাড়ায় নিতে পারবেন। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, 1.5 ঘন্টা পর্যন্ত ক্লাসে মনোযোগ রাখতে হবে, মানে সর্বোচ্চ 1.5 ঘন্টা। ঠিক আছে, আমরা 1.5 ঘন্টার নিচে শেষ করার চেষ্টা করবো। ওকে, শুরু করি। হ্যাঁ, প্রথমে আগে একটু বেসিক আলোচনা করি। এই বেসিক আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে যারা দুর্বল আছেন তাদের জন্য। ঠিক আছে, এই সুদ কষা রিলেটেড বিষয়গুলো প্র্যাকটিক্যাল লাইফের সাথে এত বেশি জড়িত। আমরা যদিও সুদ হারাম হালাল এই ইস্যুতে যাইতে চাই না, বাট আমাদের বাংলাদেশে প্রায় 60 থেকে 70টা ব্যাংক ফাংশন করতেছে, হাজার হাজার ব্রাঞ্চে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। এখানে ধরেন আছে যে আমি তো রিলিজিয়াস মানুষের মতো হালাল হারামের ইস্যু নিয়ে ডিসকাস করার অ্যাবিলিটি আমার নাই। জাস্ট আমি যে প্রেক্ষাপটটা বোঝাচ্ছি, যে বর্তমানে ধরেন আছে সাপোজ অনেক বড় বড় আলেমও অনেক ক্যালকুলেশনের ফাঁদে পড়ে অনেক বড় সমস্যায় জর্জরিত। এটা আমি এলাকায় গেছিলাম ঈদে, তখন আমি বেশ কয়েকজন লোকের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, যে যারা ব্যাংকে লোন নিয়ে এমন ফাঁসান ফেসে গেছে যে সেখান থেকে তার মানে গোটা ফ্যামিলি স্ট্রাক হয়ে গেছে আর কি। যাই হোক, এখানে বেসিক কিছু হিসাব বুঝতে হবে। ধরেন ব্যাংকের ইন্টারেস্ট রেট 10% আর আপনার মুদ্রাস্ফীতি 15%, তাহলে আপনার কিন্তু ব্যাংকে টাকা রাখলে লস হবে, কারণ বাইরে যে কোনো কিছুর দাম এত বেশি বাড়তেছে যে আপনার ইন্টারেস্টের টাকা নিয়ে আসে কুলানো যাবে না। আবার ইন্টারেস্টের রেট যখন কমাই দিবে তখন সবার হাতে হাতে টাকা হবে, তখন সবকিছুর কিন্তু দাম বেড়ে যাবে। বেসিক কিছু জিনিস না জানলে আপনার ধরেন আছে যে মানি ম্যানেজমেন্ট আপনি শিখবেন না। তো মানি ম্যানেজমেন্ট না শিখলে আপনার লাইফের আর্থিক সচ্ছলতা বিঘ্নিত হবে এবং বিজনেসে আপনি খুব ভালো করতে পারবেন না যদি সামগ্রিকভাবে ধরেন আছে যে ক্যালকুলেশনটা ভালোভাবে না বোঝেন। এখন বাণিজ্যিকভাবে যে কোনো ক্যালকুলেশনের একটা বড় ইস্যু হচ্ছে ইন্টারেস্টের বিষয়টা। ঠিক আছে, তো এই জন্য এটা আমরা মোটামুটি শিখব। মজলুম আবিদ বলছেন চক্রবৃদ্ধি শুধু শর্টকাটটা একটু ভেঙে ভেঙে বুঝে দেবেন। একেবারে ভেঙে ভেঙে একেবারে সুন্দর করে ক্লিয়ার করে দেবো, কারণ আমাদের এই বইয়ে চক্রবৃদ্ধির অনেকগুলো অঙ্ক আছে, কিন্তু যখন ওইখানে আসবো তখন। এখন আমরা তো সরল মুনাফা শিখবো। আচ্ছা, বেসিকটা দেখা দিই। সেটা হচ্ছে কি যে আমরা শতকরা লাভ ক্ষতি যেহেতু করে আসছি ওইখানকার মতো হিসাব করি। একটা এলাকায় বা একটা স্কুলে 100 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 10% উপস্থিত বা অনুপস্থিত, এর মানে হচ্ছে 100 জনে 10 জন। এখন যদি বলি আরেকটা ক্লাসে 100 জন আছে, ওই ক্লাসেও 10% অনুপস্থিত, তাহলে মোট অনুপস্থিত কত পার্সেন্ট? সিরিয়াসলি মোট অনুপস্থিত আমাদের কিন্তু অনেকের মনে হইতে পারে 10%, 20%। না, এটা ভুল আইডিয়া। কারণ কি? কারণ যখন এখানে আপনার 10, 10, 20 হচ্ছে, তখন এই টোটালও তো 100, 100, 200 হয়ে যাচ্ছে। তাহলে 200-তে 20 মানে তো 20% বলা যাবে না, 200-তে 20 মানে কিন্তু আবার 10%। তার মানে এই জিনিসটাকেই আমরা যদি দুইটা আলাদা আলাদা ক্লাস, মানে এ সেকশন বি সেকশন এইভাবে না বলে যদি বলি যে 10% হারে 200 টাকা 2 বছর, এই 2 বছর মানে হচ্ছে 100 টাকার নোট 2টা। তার মানে হচ্ছে এইখানে যেমন সেকশন এ সেকশন বি, অর্থাৎ হিসাবগুলো 100-র মধ্যে সীমাবদ্ধ না থেকে 100-কে বেস ধরে 1000, 1 কোটি, 100 কোটি যে কোনো হিসাব হইতে পারে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হইতে পারে কি যে এখানে এই বছর 1 বছর, 2 বছর, 5 বছর টাইমের একটা ব্যাপার। এখানে ক্লাসের সময় যখন কিন্তু টাইমের বিষয় ছিল না, ধরেন এই অঙ্কটা যদি আমি লাভ ক্ষতির অঙ্কে নিয়ে যাই তখন বলবো 100 টাকা একটা শার্ট কিনে 10% লাভে বিক্রি, তাহলে এটা কিন্তু একটা শার্ট। এখানে তো সময় কোনো ফ্যাক্টর না, 1 বছর পরে বিক্রি করুক, 10 বছর পরে বিক্রি করুক, বা 2 দিনের মধ্যে বিক্রি করুক, বা নিয়ে আসে সাথে সাথে বিক্রি করুক, তার লাভ কিন্তু 10%। মানে এখানে টাইম কোনো ইস্যু ছিল না। বাট সুদ কষার অধ্যায়ে টাইম একটা ইস্যু। টাইম একটা ইস্যু মানে কি যে 1 বছরে যদি 10% হয়, 2 বছরে ওটা 20% হয়ে যাবে, কারণ প্রত্যেক বছরে বছরে হিসাবটা হবে। তাহলে শতকরা এবং লাভ ক্ষতির সাথে মেইন পার্থক্যটা হচ্ছে বছরের ইস্যুটা। আচ্ছা, টাকার পরিমাণটা কি? টাকার পরিমাণটা 100 টাকা হইতে পারে, 200 টাকা হইতে পারে, 2 কোটি টাকা হইতে পারে, এটা শতকরার মতোই। ঠিক আছে, ধরেন 5000 টাকায় 20% লাভ মানে যা, 5000 টাকার 20% ইন্টারেস্ট মানেও তা। কিন্তু যদি বলে 5000 টাকায় 20% ইন্টারেস্ট 2 বছরে কত টাকা, তাহলে 2 বছর জিনিসটা কিন্তু ইন্টারেস্টের কারণে বেশি হবে। তাহলে এটাকে যদি আমি লাভ ক্ষতির সাথে ম্যাচিং করতে চাই,
তাহলে এরকম একটা লাভ ক্ষতির অঙ্ক যদি বানাইতে চাই তাহলে জিনিসটা কি হবে, তখন বলতে হবে 5,000 টাকার একটা শার্টে 20% লাভ হয়, এইরকম 2টি শার্ট। তাহলে 2টি শার্ট মানে যা, 2 বছর মানে তা। আশা করি শতকরা এবং লাভ ক্ষতির সাথে সুদ কষার বেসিক পার্থক্যটা বুঝছেন। বেসিক পার্থক্যটা বুঝলে কি লাভ, বুঝলে এটাই লাভ, আপনি যে কোনো অঙ্ক এখন সুদ কষার করতে দিলে শতকরা লাভ ক্ষতির সাথে ম্যাচিং করে করতে পারেন। কিরকম দেখেন, আমরা যখনই সবগুলোর সাথে সবগুলো রিলেট করব তখন আমরা আগের নলেজ গুলোকে কাজে লাগাইতে পারবো। আর না হলে হবে কি, প্রত্যেকটাই মনে হবে নতুন নতুন নিয়ম, নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন অধ্যায়। না, এত অন্তমিল নাই, বিষয়টা এরকম না। যেমন ধরেন যে আমি যদি আপনাকে শতকরায় বলি যে 200 টাকার, ঠিক আছে, একটা টি শার্ট কিনে, একটা টি শার্ট কিনে 10% লাভে বিক্রি করলে লাভ কত, তাহলে আমরা ডাইরেক্ট বলবো কি 200 আর 10% লাভ, তার মানে 200 এর 10%, তার মানে হয়ে গেল 20 টাকা। কিন্তু আমি যদি একটার জায়গায় বলি 10টা টি শার্ট, তখন আপনি এই 200 এর 10% 20 টাকায় বাইর করবেন একটা টি শার্টের লাভ, তাহলে 10টা টি শার্ট মানে 10 দিয়ে গুণ করে 200 টাকা লাভ। এই তো সিম্পল হিসাবে, এইভাবে তো লাভ ক্ষতির অঙ্ক শিখছি। তাহলে ওই সেম জিনিসটাকে আমরা যদি সুদ কষায় কনভার্ট করি তাহলে বিষয়টা হবে 200 টাকার 10% হারে, এই লাভের জায়গায় হারে এই 10টি শার্ট বলছে না, এইটা 10টি এর জায়গায় হবে 10 বছর, তার মানে 10% হারে 200 টাকার 10 বছরের সুদ কত। তখনও কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে 200 এর 10% আবার বাইর করবো 20, এই 20 কি, এই 20টা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 10 বছরের সুদ কত, 10 বছর দিয়ে গুণ। তাহলে লাভ ক্ষতির অঙ্কের সাথে কিন্তু সুদ কষার মিলে গেল। একইভাবে এটা শতকরার অঙ্কেও বলতে পারি যে 200 জন ছাত্রের মধ্যে 10% ফেল করছে, তাহলে এইরকম 10টা ক্লাসে কতজন ছাত্র ফেল করছে, তাহলে ওই কাহিনী একই হয়ে যাবে। আচ্ছা, তার মানে একেবারে নতুন জিনিস না। এখন আসি এখান থেকে বিভিন্ন সূত্র দিয়ে অঙ্কগুলো করা যায়, সেটা আমরা দেখবো, কোনো সমস্যা নাই, মানে সবগুলো আর কি বুঝে নিতে হবে। এতে সূত্র সংক্রান্ত সুন্দরভাবে বেসিক আলোচনা দেওয়া আছে। এখন মূল সূত্র, আচ্ছা এই সূত্র দিয়ে অনেকে মানে মনে করে যে সূত্র দিয়ে সব করায়, সূত্র দিয়ে সবগুলো অঙ্ক করার মধ্যে কোনো বিশাল ক্রিয়েটিভিটি নাই। এর কারণ কি, কারণ হচ্ছে যে আমি এই যে আপনাকে এখন আগামী 5 মিনিট আমার কথা শুনবেন, তাহলে এই রকমের যে কোনো অঙ্ক আপনারা সূত্র দিয়ে নিজে নিজে করতে পারবেন। তারপরে কি, তারপরে আমরা বুঝে বুঝে করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের মেইন সূত্রটা হচ্ছে PNR ইকুয়াল টু আই, মানে আই ইকুয়াল টু PNR যেটা বলি ওইটাকে আমরা একটু ঘুরাই নিয়ে আইটাকে এই পাশে লিখি। মানে সূত্র কিভাবে বানায় সেটা দেখেন, পরীক্ষার হলে সূত্র ভুলে গেলেও রিকভার করতে পারবেন। তাহলে আর মানে কিন্তু পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে নিচে একটা 100 আছে, তাহলে PNR ডিভাইডেড 100 ইকুয়াল টু আই, এটা হচ্ছে আমাদের বেসিক একটা সূত্র। এখান থেকে অন্য অন্য সূত্রগুলো বানানো যায় কিভাবে দেখেন, যে লেখা যায় এই সূত্রটা থেকে লেখা যায় মূলধন P ইকুয়াল টু, দেখেন P কে যদি আমি বাম পাশে রেখে দেই তাহলে এন আর ওই পাশে চলে যায়, নিচে চলে যাবে, আর এই 100টা উপরে গুণ হয়ে যাবে। এই জিনিসটাই তো এখানে হয়েছে, তাই না? দেখেন তো, তাহলে এটা আরেকটা সূত্র, পার্সেন্টেজের কারণে সবসময় উপরে 100 দিয়ে গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, আবার এই যে PNR থেকে আমি যদি এন কে রেখে P আর আর কে ডান পাশে পাঠাই দেই তাহলে নিচে বসবে, আর উপরে তো ডান পাশে আই ছিলই, নিচের 100টা এইখানে যে গুণ হয়ে গেছে। একইভাবে PNR এর মধ্যে যদি আমি শুধু আর রাখি, আর মানে সুদের হার যদি বাইর করতে বলে, তাহলে এই আর যদি রেখে দেই তাহলে P আর এন কে ওই পাশে পাঠাইতে হবে, যে নিচে চলে আসছে, আর আই ইন্টু 100। এখন আর মানে হচ্ছে রেট, সুদের হার, P মানে প্রিন্সিপাল, এন মানে হচ্ছে টাইম, আই ইন্টু 100, ইন্টারেস্ট গুণন 100, 100 হচ্ছে সূত্রের পার্সেন্টেজের কারণে। তাহলে সুদ কষার অঙ্কগুলোতে উপরোক্ত বিষয়গুলোই ঘুরিয়ে ফিরিয়ে চাওয়া হয়, শুধু মাথা ঠান্ডা রেখে করতে হয়। তাহলে দেখেন তো একটা সূত্র দিয়ে তো বাকি সূত্রগুলো হলো, এখন সূত্র কি রোবটের মতো মুখস্থ করার দরকার আছে না। এবং প্রিন্সিপাল কোনটা আপনারা বুঝবেন না, যেটা আসল সেটা প্রিন্সিপাল, বছর 2 বছর, সুদের হার 5%, এগুলো তো আলাদাভাবে বারবার বাইর করে দেওয়ার দরকার নাই, আপনারা দেখলেই চিনতে পারবেন যে কোনটার নাম এন আর কোনটার নাম আর আর কোনটার নাম পি। তাহলে এখন আসি যে একটা অঙ্কে এই সূত্রগুলোর একটু প্রয়োগ দেখি, ঠিক আছে। আচ্ছা, সুদ তো 2 ধরনের, সেটা হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। এটা আমরা চক্রবৃদ্ধির সময় চক্রবৃদ্ধির পার্থক্যটা বুঝলে বুঝবো। সরল সুদ মানে কি, যে আপনি এই বছরে 100 টাকা সুদ দিলেন, 10 বছর পরে 100 টাকায় সুদ দিবেন, মানে এরকম না 10 বছর সুদ 100 টাকা, বিষয়টা এরকম না। 10 বছর পরে 10ম বছরটার সুদ 100 টাকা, মানে এই বছর সুদ 100 টাকা, আগামী বছরে 100 টাকা, তারপরে বছরে 100 টাকা, মানে প্রত্যেক বছরের সুদটা সেম যদি থাকে এইটাকে বলা হয় সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। কিন্তু যদি সুদের সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন কিন্তু সুদ বাড়ে, এই বাড়ার বিষয়টা আমরা চক্রবৃদ্ধিতে সুন্দর করে দেখবো। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, আচ্ছা এটা উদাহরণ সহ দেওয়া আছে, আমরা ওগুলোতে না যাই, ওগুলো পরে আরো বিস্তারিত আলোচনা করব। আসি আমরা
পদ্ধতি 1 নাম্বার শুরু করে, মানে অঙ্কের মধ্যেই বাকি সব কথা চলে আসবে। আচ্ছা, 100 সবসময় উপরে বসে, কিন্তু কোনো কিছু মুখস্থ না। কেন উপরে বসে সেটা তো দেখাই দিলাম। পিএনআর ইকুয়াল টু আই, এই কথাটা মনে রাখতে তো পারবেন। আই ইকুয়াল টু পিএনআর মানে যা, পিএনআর ইকুয়াল টু আই মানে তা। তারপরে বাম পাশে ট্রান্সফার করে ডান পাশে নিয়ে গেলেই নতুন নতুন সূত্র তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোটামুটি ক্লিয়ার। এখন আসি, আমরা একটা অঙ্কের ভাষা দেখবো, ওই ভাষা থেকেই আমরা ভেরিয়েশনটা দেখবো, তাহলে পুরো অধ্যায়ের সামারিটা আপনার মাথায় চলে আসবে। তাহলে কিরকম? আচ্ছা, এই অঙ্ক পরে একটা অঙ্ক বানাই দিই। দেখেন, ধরা আছে 500 টাকা, ঠিক আছে, 5% হারে 4 বছরের সুদ সমান সমান কত? এটা হচ্ছে একটা সিম্পল প্রশ্ন। তাহলে এখানে কিন্তু কয়েকটা ইস্যু আছে। এটা হচ্ছে পি, প্রিন্সিপাল, সুদের হার, এটা হচ্ছে R%, এটা বছর, এটা হচ্ছে এন, আর এই যে সুদ যেটা হবে এটার নাম হচ্ছে আই। ঠিক আছে? তাহলে এখানে কয়টা ক্লু হলো? 1টা 2টা 3টা 4টা ক্লু, তাই না? তাহলে এখানে দেওয়া আছে কোনটা? এটা দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের বাইর করতে হবে। তাহলে 3টা দেওয়া আছে আর এটা বাইর করতে হবে। এখানে একটা প্রশ্ন তৈরি হলো। এই প্রশ্নটাকে যদি আমি ঘুরাই বলতাম যে 500 টাকার, ঠিক আছে, কত পার্সেন্ট হারে 4 বছরের সুদ সমান সমান একটা অ্যান্সার বার করে দিই 500। আচ্ছা, এটা সূত্র যদি করি তাহলে কি হবে? অথবা সূত্র বাদ, আমরা যদি শতকরা অধ্যায়ের নিয়মে করি, 500 এর 5% মানে কত? 500 এর 5% মানে হচ্ছে 5 5 25 টাকা। 4 বছরে কত? 4 25 100 টাকা। তাহলে এই জিনিসটা আমরা যদি সূত্র আকারে করি, তাহলে আই ইকুয়াল টু পি এন আর। পি কত? প্রিন্সিপাল 500, এন কত? এন হচ্ছে 4 বছর, আর কত? সুদের হার হচ্ছে 5%। এই পার্সেন্টেজের কারণে নিচে একটা 100। তাহলে এই নিচে 100টাকে পুরোটা নিচে 100 মানে যা, ওই শুধু 5-এর নিচে 100 মানে বিদ্যুৎ। এটা কিন্তু সূত্র। তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য বাদ। তাহলে আমরা দেখতেছি যে টাকার অঙ্কের সাথে সবসময় শূন্যগুলো বাদ হয়ে যায়, 2টা করে শূন্য বাদ হয়ে যায়। তাহলে আমরা 2টা বাদ দিয়ে সরাসরি গুণ করলে হয়ে যাচ্ছে 4 5 করি 5 করি 100 টাকা সুদ। তাহলে এখানে আনসার হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে আই এর মান। আই এর মান যদি 100 দেওয়া থাকে, তখন আমাদের কি হবে? 500 কত হারে এই পার্সেন্টেজের মান বার করতে হবে, মানে আর এর মান। তাহলে আর এর সূত্রটা ফেলতে হবে। আবার যদি আমি 4 বছরটা মুছে দিয়ে এখানে এন এর মান কত বার করতে বলি, তখন আবার এখানে 5% দেওয়া থাকবে। তখন এন এর মান কত? তখন এন এর সূত্র। আবার 5%টাও বসাই দিলাম, 4 বছরটাও বসাই দিলাম, কিন্তু 500কে মুছে দিয়ে বললাম কত টাকা বিনিয়োগ করলে, তখন আবার পি এর মান। তার মানে প্রশ্ন একটাই, জাস্ট বিভিন্ন সময় বিভিন্নটা মুছে দিয়ে নতুন নতুন প্রশ্ন তৈরি করে। আর একটা প্রশ্ন কিরকম তৈরি করতে পারি, সেটা হচ্ছে সুদাসল। সুদাসলের প্রশ্ন তৈরি করার সময় কি হয়, সেটা হচ্ছে যে এই যে 500 টাকা আসল আর এখানে 100 টাকা সুদ, এই 100 টাকা না আসে বলবে সুদাসল কত। সুদাসল তো নতুন কোনো জিনিস না। আমরা সুদটা বাইর করলাম 100 টাকা, তখন এই 500 আর 100 যোগ করে দিব, সুদাসল চলে যাবে, বের হয়ে যাবে। আবার সুদাসল যেহেতু বাইর হইলো, তাহলে এখানে সুদাসল বসায়, মানে এই সুদের জায়গায় সুদাসল বসায়। আবার পি কে মুছাই দিয়ে একটা প্রশ্ন বানানো যাবে, রেটকে মুছাই দিয়ে আরেকটা প্রশ্ন বানানো যাবে, বছরকে মুছাই দিয়ে আরেকটা প্রশ্ন বানানো যাবে। কারণ কি, এবার সবগুলোতে এই সুদের জায়গায় সুদাসল দেওয়া থাকবে। তার মানে দেখেন, এখান থেকে কিন্তু 4টা ক্লু দিয়ে 4টা প্রশ্ন, আবার সুদাসল দিয়ে আবার 4 ধরনের প্রশ্ন। তার মানে এই 8 ধরনের প্রশ্নগুলাই ঘুরাই ফিরে বেশি বেশি আসে সরল সুদের প্রশ্ন। আর কিছু পেঁচায়, সেগুলো আমরা সবগুলাই দেখবো। তাহলে মোটামুটি পুরো অধ্যায়ের সামারিটা কিন্তু আমরা একটা প্রশ্নের মধ্যে দেখলাম। এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা যে আমাদের বইয়ের শুরুতে যে বিভিন্ন পদ্ধতি দিছি, এই আইটেমগুলো এক একটা পদ্ধতি হয়ে গেছে। তাহলে তো এই পদ্ধতির মধ্যে অনেক কিছু নাই। এখন আমরা ধরেন আছে যে এই মোট সুদ আই এর মান বাইর করা দিব, এটা নাম একটা পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে যদি আমি 4-5টা প্রশ্ন সমাধান করি হয়ে যাবে। কিন্তু আমাদের বইয়ে 10-15টা করে অঙ্ক দেওয়া আছে। তাহলে কি আছে? এত ভেরিয়েশন দেওয়া আছে। দেওয়া আছে যে মাসের সুদ কত, দৈনিক সুদ কত, তারপর দেওয়া আছে 6 মাসের সুদ কত, মানে এরকম একটু পেছানো জিনিসগুলোও দেওয়া আছে। তো সেগুলো আমরা সমাধান করলে ক্লিয়ার হয়ে যাব না? তাহলে আমরা যে এক একটা পদ্ধতি শিখবো, এই যে আইটেম, এই আইটেমগুলো শিখবো। তাহলে আমরা প্রথম আইটেমটার নাম দিছি কি? পদ্ধতি 1, মোট সুদ বের করা। মোট সুদ বের করা মানে কি? মোট সুদ বের করা মানে এই যে আই এর মান বের করা, ইন্টারেস্ট। তাহলে আই ইকুয়াল টু পিএনআর, এই সূত্র দিয়ে এই অঙ্ক সব হবে। এটা যদি আমি বলি, আর তো কিছু করার নাই। আপনারা তখন সবগুলোতে খালি আই এর মান বাই করার জন্য পিএনআর বসাই দিবেন, হয়ে যাবে। দেখেন কিরকম 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, কেবল আমরা কিন্তু অঙ্কে ঢুকলাম, এতক্ষণ ধরে কিন্তু আমরা গল্পই করলাম, বাট সামারি গল্প। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু কিছু বিষয় কনফিউশন তৈরি হয়, এগুলো আমি এখনই ক্লিয়ার করে দিতে পারি, বাট
এটা হচ্ছে কি অঙ্কের সাথে সাথে কথাগুলো বললে আপনার খেয়াল থাকবে। যেমন সরল সুদে আসল কখনো বাড়ে না, আসল ফিক্সড। 100 টাকার 1 বছরের সুদ, মানে সুদ আসল আর আসল যখন একসাথে লেজুর লাগায় দেয় না, তখন অনেকে ঝামেলা হয়ে যায়। যেমন আছে যে 100 টাকা 1 বছরের সুদ 10 টাকা, তাহলে সুদ আসল কত? 110 টাকা। তাহলে 2 বছরে কি 220 টাকা? না, এটা কিন্তু ভুল, খেয়াল রাখবেন। আসল 100 টাকা এ কখনো ডাবল হয়ে 200 টাকা হবে না। তাহলে কি বাড়বে? এই সুদটা বাড়তে থাকবে। তাহলে 2 বছরের পরে সুদ আসল যদি বলে, তাহলে আসলে 100 এ তো আছেই, প্লাস 1 বছরের সুদ যেমন 10 টাকা, তাহলে 2 বছরের সুদ হবে 20 টাকা। এটা কোথায় শিখাইলাম? ওই যে লাভ ক্ষতির অঙ্কের সাথে রিলেট করে দিলাম না, 1টা 60, 2টা 60, 3টা 60 মানে যা, 1 বছর 2 বছর 3 বছর মানে তা। তার মানে শুধু সুদটা গুণ হবে, আসল তো ফিক্সড, এটা তো বাড়বে না। তাহলে 100 আর 20 যোগ হয়ে সুদ আসল হয়ে যাবে 120। তাহলে 220 কারা বলতে পারেন? যারা 100-র সঙ্গে 10 যোগ করে 110 সুদ আসল, তাহলে 2 বছরের সুদ আসল 220। তাহলে এটা ভুল কোথায়? ভুল হচ্ছে এখানে আসলটাকেও ডাবল করে দিছি, আসল ডাবল হবে না, সুদটা বাড়তে থাকবে। যত বছর তত বছর শুধু সুদগুলো অ্যাড হবে। ঠিক আছে? আচ্ছা, লেখা গেলে অনেক ছোট দেখাচ্ছে না? আচ্ছা, এখানে তাহলে আর একটু জুম করে নিতেছি। হ্যাঁ, এইভাবে বলবেন। 200% আছে তো, 220-25% দিয়ে। ওকে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার এখন। তাহলে আমরা অঙ্ক শুরু করতেছি। হ্যাঁ, 1 নম্বর অঙ্কে কি বলছে? 10% সরল সুদে সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা হবে? তাহলে এখানে কি বাই করতে বলছে? আয় বা মোট সুদ বাড়ি করতে বলছে। মোট সুদ কি মূলধন গুণন সময় গুণন সুদের হার গুণন ডিভাইডেড 100। এগুলো আমারও মনে থাকে না, আপনাদেরও মনে থাকবে না। মেইন পয়েন্ট হচ্ছে আই ইকুয়াল টু পিএনআর। আর আমরা এখন এমন টেকনিক শিখবো যেগুলো কোনো মনে রাখার দরকারও নাই। এত ইজি প্রশ্নে সবসময় সূত্রে যাওয়ার দরকার নাই, মুখে মুখে হবে। কিরকম? 2000 টাকা মানে এই পার্সেন্টেজ যখন 100 নিচে থাকবে, 100 2টা শূন্য, আর এটা ফাইট করে 2000 2টা শূন্য গায়েব হয়ে যাবে, তাহলে থাকবে কত? শুধু 20। তাহলে 20 গুণন 10 সমান সমান হচ্ছে 200 টাকা, হচ্ছে 1 বছরের সুদ। এখানে চাইছে 1 বছরের সুদ, তাহলে এটা অ্যান্সার। এখন সূত্রের কথা বের করার আগে অঙ্কের অ্যান্সার বাইরে হয়ে গেল। কারণটা কি? নতুন কোনো লজিক শিখলাম না, আমরা শতকরা শিখছি না। শতকরা শিখছি কি? যে শুধুমাত্র ধরেন বছরের কথা বাদ, শতকরার সাথে সুদ কথার পার্থক্য কি? এই শুধু বছরের কাহিনীটাই তো অ্যাডজাস্ট হয়। তাহলে বছর মনে করি নাই কোনো, তাহলে কি লিখতাম? যে শতকরা যদি হিসাব করতাম, তাহলে 2000-এর 10% মানে 200 টাকা। 10% মানে তো মুখোমুখি শিখছি 10 ভাগের 1 ভাগ, তার মানে 200 টাকা। 200 টাকা কি? সুদ। এখন যখনই আমরা পার্সেন্টেজকে ক্যালকুলেশন করবো আসলের সঙ্গে, তখন এটা অটোমেটিক্যালি 1 বছরের হিসাব বাইরে হবে। তাহলে যদি 2 বছর বলে, তাহলে 2 দ্বারা গুণ, 10 বছর বলে 10 দ্বারা গুণ। কিন্তু যেহেতু এখানে 1 বছরেরই কথা বলছে, তাহলে এই অঙ্কটা খাতা কলম ছাড়াই মুখে মুখে বলা যাইতো 10% মানে 10 ভাগের 1 ভাগ, 2000 টাকা 10 ভাগের 1 ভাগ মানে 200 টাকা সুদ। এখন সূত্র কি বাদ দিলাম? না, সূত্র তো সূত্রের জায়গায় আছে। আমরা কি সূত্র তো শেখা শেষ, খেয়াল রাখবেন। আমরা সূত্রকে ইগনোর করতেছি না বা বলতেছি না সূত্র দ্বারা ভালো না, সূত্র ভালো, কিন্তু একটা সূত্র দিয়ে বারবার অঙ্ক করার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। মানে তাহলে তো ক্লাস 10 মিনিট বা আধা ঘন্টা নিয়ে শেষ। ঠিক আছে, সূত্র নিজের মতো করে বসানো যাবে। আমি মাঝে মাঝে কিছু স্যাম্পল দেখাই দিব। আর যে কথাটা বললাম, এই কথাটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। যে 2000-এর 10% মানে 200 অ্যান্সার। 2 নম্বর আসি, বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকা 4 বছরের মুনাফা কত? আচ্ছা, তাহলে আমরা যদি সূত্র আকারে করি, ধরেন আই ইকুয়াল টু পিএনআর, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে ইন্টারেস্ট বাইর করতে বলছে না মুনাফা, তাহলে কি পি হচ্ছে 10,000, এন কি? এন হচ্ছে টাইম 4 বছর, আর সুদের হার কত? সুদের হার হচ্ছে 12%। 12% মানে নিচে একটা 100, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা। তাহলে 100 দিয়ে এটাকে না কাটে আগে এটা গুণ করবো, 4 বারং 48, 48-এর সাথে 2টা শূন্য লাগাই দিব, তার মানে 4800। এটা হচ্ছে সূত্র দিয়ে করলাম, তাই না? আচ্ছা, সূত্রটা কিন্তু একটু মনে করা লাগতেছে, এটা সহজ আছে, পারবেন। এখন আসলে আমি এইভাবে করতাম যে খাতা কলম ছাড়াই, এইখানে যা শুধু 2টা শূন্য বাদ দিয়ে 4 বারং 48 আর 100 4800, এইটুকু অ্যান্সার। তার মানে আমরা অনেক ভালোভাবে প্র্যাকটিস করতেছি যে যদি 10,000-এর 12% বাইর করি, তাহলে হবে 1200 টাকা 1 বছরের সুদ। 4 বছরের সুদ 4 বারং 48 টাকা। তাহলে জিনিসটা আসলে সূত্রটায় কিন্তু আমরা রোবটের মতো মুখস্থ না করে প্র্যাকটিক্যালি ভেবে ভেবে করলাম, যেটা আমরা শতকরা লাভ ক্ষতির সাথে যখন রিলেট করতেছি এরকম, যে পার্সেন্টেজের হিসাবটা টাকার সঙ্গে আগে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে 100, এই পার্সেন্টেজের কারণে নিচে 100 আছে, তাহলে 100-এর এই 2টা শূন্য আর এই 2টা শূন্য বাদ, তাহলে থাকতেছে কত? এই 100 আর 12 গুণ করলে 1200। 1 বছর যদি 1200 হয়, তাহলে 4 বছর 4800।
এটা বোঝার জন্য তো নতুন কিছু শেখার দরকার নাই, শতকরা লাভ ক্ষতির আইডিয়াটা কাজে লাগাইলেই হয়ে গেল। আচ্ছা, তাহলে এরকম সহজ প্রশ্নগুলো আমরা স্কিপ করতে পারি। এই অঙ্কটা কি হবে, 20 আর 12 গুণ করলে 240, 5 দ্বারা গুণ করলে 5 24 120 আর একটা শূন্য মিলে 1200। বোঝা যাচ্ছে কিনা বলেন? সহজ অঙ্ক দেখে দ্রুত করে দিতেছি। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা, তাহলে 500 এর 5% কত, 25, আর 3 25 75। এখন আপনি মনে করেন সূত্র দিয়ে করলাম বা সূত্র ছাড়া করলাম বা বুঝে বুঝে করলাম বা লিখিত করলাম, যাই মনে করেন সেটাই অ্যান্সার তো বাইরে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এগুলা একেবারে সহজগুলা স্কিপ করি। হ্যাঁ, দেখেন 4500 10%, এগুলা স্কিপ করি, নিজে করুন, এটা সহজ আছে। এগুলো পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, 5 টাকা হারে 7000 টাকা 5 বছর, তাহলে 5 7 35 আর 3 35 175, 6000 13%, 2 বছরে কত টাকা মুনাফা পাবে? সবগুলো কাছাকাছি। 3 বছরে মুনাফা কত হবে? 14%। 80,000 টাকা 12% বিনিয়োগ করলে 2 বছরে কত টাকা হবে? শেষে দুটি শূন্য না থাকলে সূত্র অনুযায়ী করবেন। আচ্ছা, 11 নম্বর। তাহলে এখানে একটু দেখি। দেখেন এইভাবে আমরা জাম করলাম। সেটা হচ্ছে যে সুদের হার শতকরা 6 টাকা হলে 650 টাকার 7 বছরের সুদ কত হবে? তাহলে দেখেন এখানে হচ্ছে কি যে শূন্য না থাকার কারণে এখানে কিন্তু এইভাবে করা যায়। এই শূন্যগুলো আমরা কেন কাটি? এর নিচে একটা 100 আছে দেখে তো দুটো শূন্য কাটে দেয়। এখানে যদি দুটো শূন্য থাকতো তাহলে এই শূন্য কেটে দিতাম, কিন্তু দুটা শূন্য না থাকার কারণে আমরা কাটতে পারতেছি না। বাট একটা কাজ তো করা যায়, দশমিক অধ্যায়ে আমরা শিখছি না, এই যে নিচে 10 থাকলে 1 ঘর আগে দশমিক, তার মানে 6 গুণন 6.5 গুণন 7, এটা গুণ করলে হয়ে যাবে। অথবা আমরা এত কাহিনী না করে একটু ভেঙে ভেঙে লিখি, 650 টাকা পি এর মান গুণন 6% মানে 6 গুণন 7 ডিভাইডেড 100। এই সূত্রে কোনটা কার মান এটা তো সবাই অটোমেটিক্যালি লিখতে পারবেন, তাই না? আচ্ছা, 0 0 কাটা, 5 দুগুণা 10, 5 13 65, 2 3, এই 3 13 39 আর 7 40 100, 280 থেকে একটা 7 কম, তার মানে 273। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 273 টাকা। আপনাদের করতে দিব, তাই না? ওকে, ঠিক আছে, করতে দেব, কোনো সমস্যা নাই। বারো নম্বর অঙ্কটা একটু করেন দেখি। এই অঙ্কের অ্যান্সার কত বলেন? হুম, 250 টাকা, তো সব পাচ্ছেন। মুখোমুখি কিভাবে করা যায়? 800। আচ্ছা, মুখোমুখি কথা গেলে অনেকে বিরক্ত মনে করেন। আচ্ছা, মুখোমুখি বাদ দিয়ে আমরা লিখেই করি, কি করতাম? বিনিয়োগ করলে 1 বছরে, টোটাল 1 বছরে চাইছে, 1 বছরে বলার কারণে আমরা 800 এর 20% প্লাস 600 এর 15% বাড়ি করবো, তাই না? আচ্ছা, এগুলো তো আমরা শতকরা সুন্দরভাবে শিখছিলাম। যখন অনেকগুলো সুন্দর কাহিনী থাকবে তখন দুটা শূন্য বাদ দিয়ে গুণ 160, আর এখানে 600 এর 15% মানে 2 শূন্য বাদ 6 15 90, 160 আর 90 যোগ করলে 250। 1 বছর বলার কারণে বছরের কোনো কাহিনী এখানে নাই। যদি 2 বছর বলতে 2 দ্বারা গুণ, 5 বছর বললে 5 দ্বারা গুণ। তাহলে এখানে বলতে পারে সূত্র কই গেল? আসলে সূত্র চাইলে তো সূত্র দিয়েও করা যেত। কিরকম? সূত্র যদি বাড়ি করতে চাইতাম তাহলে অযথা কিছু কাহিনী করা লাগতো। সেটা হচ্ছে এই যে 20% মানে নিচে একটা 100, আর বছর এখানে 1 বছর বলার কারণে 1 দ্বারা গুণ, এই কাহিনী সেম।
ওই পাশে একই 600 গুণন 15% বলার কারণে 15 নিচে 100 গুণন বছর বলার কারণে 1 বছর, এই দুটো ভাগ মানে কাটাকাটি করে আবার যোগ করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে না? আচ্ছা, তো মুখে মুখে বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগে? অনেকে যারা অনেক বেশি দুর্বল তাদের নাকি মাথার উপর দিয়ে যায়, কিন্তু আমরা তো আগে বিষয়টা বোঝাই তারপরে ক্যালকুলেশন করি। ঠিক আছে না? আচ্ছা, এক ব্যক্তি তার মোট ঋণের প্রথম 600 টাকার জন্য 8% হারে সুদ দিতে হবে, 600 টাকার অধিক অংশটির জন্য 7% সুদ দিতে হবে। যদি কোনো বছর তার ঋণের পরিমাণ 6000 টাকা হয়, সে বছর তাকে কত টাকা সুদ দিতে হবে? তাহলে এক ব্যক্তিকে তার মোট ঋণের প্রথম 600 টাকার জন্য 8% হারে সুদ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলতেছেন? 6000 টাকার জন্য সেই বছরে তাকে কত টাকা সুদ দিতে হবে? যদি কোনো বছর তার ঋণের পরিমাণ 6000 টাকা, তাহলে এই 6000 টাকাটাকে দুইটা পার্ট বানায় ফেলতে হবে। একটা হচ্ছে 600 টাকা হিসাব, আর একটা হচ্ছে 5400 টাকা। আমি এইভাবে চিত্র আকারে লিখি, আপনার চাইলে তো আমি ভেঙে ভেঙে বিস্তারিত লিখতে পারবো, কিন্তু এত গল্প লিখতে গেলে তো বেশি অঙ্ক করা যাবে না ক্লাসে, তাই না? তাহলে এই 600 টাকাতে হিসাব হবে 8%, আর এই 5400 টাকা হিসাব হবে 7%। তাহলে 6 আসছে 48 টাকা এইখানকার সুদ। আর এখানে কত দেখেন, এখানে ওই 0 দুটা বাদ 7% জন্য, কারণ এর সাথে 7% গুণ করা মানে হচ্ছে নিচে 100 দুটা 0 বাদ, 4 7 28 আর হাতে করে 2, 5 7 35 আর 2 37। তাহলে 48 আর 378 যদি যোগ করি তাহলে আনসার চলে আসবে। তাহলে এখানে 48 নাই, মনে করেন 50 আছে, তাহলে 378 আর 50 3 428, 428 থেকে 2 কম 426। তাহলে ঘ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা যদি আপনারা সুন্দর করে লিখিত লিখতে চান, কি লিখবেন? প্রথম 600 টাকার সুদ সমান সমান 600 এর 8% 48 টাকা। দ্বিতীয় অবশিষ্ট 5400 টাকার সুদ সমান সমান 5400 এর 7% সমান 378 টাকা। সুতরাং মোট সুদ সমান সমান এত। এই বাংলা যে কথাগুলা, এই কথাগুলা জাস্ট আমি লিখি না ক্লাসে। আপনারা যদি বলেন আমি লিখতে পারি, কিন্তু এতে অর্ধেক অঙ্ক করা যাবে ক্লাসে। আপনারা কি চান বিস্তারিত লিখি, নাকি এইভাবে চলবে? আচ্ছা, নেক্সট আসি। এক ব্যক্তি 9000 টাকার উপর 30% খাজনা 12টি সমান কিস্তিতে পরিশোধ করে, প্রতি কিস্তির পরিমাণ কত? এই যে কিস্তি ভিত্তিক যে হিসাবগুলো হয়, ইন্টারেস্টের হিসাবটা ক্যালকুলেশন করে 12 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তো এইটা করতে যে কিভাবে সূত্র প্রয়োগ করবেন যদি অঙ্কগুলো প্র্যাকটিক্যালি না বুঝেন। ঠিক আছে? তো এখানে হচ্ছে কি যে 9000 টাকার উপরে 30% খাজনা 12টি সমান কিস্তিতে পরিশোধ করে প্রতি কিস্তির পরিমাণ কত হবে? তাহলে 9000 এর 30% কত? এই যে দুটা শূন্য বাদ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাদ, তাহলে 2700 টাকা। 3 লং 27, 2 শূন্য 2700 টাকা। এখন 2700 টাকাকে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 12 দুগুণা 24, 30, তারপর আবার 12 দুগুণা 24 আর 5 12 60, 225 টাকা। এই যে ক হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তার মানে টোটাল খাজনা হচ্ছে 2700 টাকা আসছে। এখন এটা কিস্তিতে পরিশোধ করতে হবে, 12টা কিস্তি মানে 12 দিয়ে ভাগ। ঠিক আছে? নেক্সট আসে, বছরের পরিবর্তে মাস দেয়া থাকলে 15 নম্বর অঙ্কটা দেখেন। শতকরা বার্ষিক। আচ্ছা, মাসের ক্ষেত্রে কি করতে হবে? এখানে সুন্দর করে লেখা আছে মাসের সুদ বের করার সূত্র হচ্ছে মূলধন সুদের হার সময়। এই সময়টা যত মাস থাকবে তত মাস, আর নিচে 12 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে? জিনিসটা কিরকম, একটা অঙ্ক করলে হয়ে যাবে, বাট এই জিনিসটা আপনারা ভুলে যাবেন, এই জন্য প্র্যাকটিক্যালি বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? বলছে যে শতকরা বার্ষিক 15% সুদে 8000 টাকার 6 মাসের সুদ কত? তাহলে কি বলতেছে 8000 এর 15% যদি বাইর করি তাহলে কি বাইর হবে বলেন তো? 8000 এর 15% বাইর করলে 1 বছরের সুদ বাইর হবে। আচ্ছা, তাহলে এই 2 শূন্য 2 শূন্য পাব, 80 আর 15 গুণ করলে 15 শূন্য শূন্য 8 15 120, তার মানে 1200 টাকার সুদ হচ্ছে 1 বছরের। তাহলে 6 মাসের সুদ কত? এর অর্ধেক 600। তাহলে এই যে বুঝে করার কারণে 12 মাসের থেকে 6 মাসের সুদ অর্ধেক হবে, এটা অ্যান্সার।
কিন্তু না বুঝে যদি সূত্র মুখস্থ করতাম তাহলে কি করতাম, এখানে 6 মাস বলছে তাই না, তাহলে এর সাথে 6 মাস গুণ, আর যেহেতু 6 মাসকে মাস এটা, তাহলে এটাকে মাস বানানো, বছর বানানোর সিস্টেম হচ্ছে 6 মাস, যত মাসে থাক তাকে 12 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এই 6 এর নিচে 12, তাহলে এই যে দেখেন 6 দিয়ে ভাগ করলে 2, এই 2 দিয়ে পরে কাটাকাটি করছি 1200কে, এই জন্য 600 আসছে, কিন্তু এটা হচ্ছে রোবটের মতো হয়ে গেল। আর এই যে 1200 এক বছরের সুদ হলে 6 মাসের সুদ অর্ধেক হবে, এটা হচ্ছে বুঝে বুঝে সমাধান, বুঝতে পারছেন? আচ্ছা, তো আশা করি মাসের কাহিনীতে কোনো সমস্যা হবে না। 16 নম্বরটা সোজা আছে, 17 নম্বর, 18 নম্বর। এই 9 মাসের সুদ হলে কিভাবে করা যায় দ্রুত বলেন। 18 নম্বর প্রশ্নের উত্তর বলেন, কারা কারা বলতে পারবেন? উনিশ নম্বর করবো, 18 নম্বরটা দেখি। 18 নম্বর আসলে মানে সহজে করার সিস্টেম কি, 10,000-এর 6% আগে বার করি, তাহলে এই 10,000-এর 2টা শূন্য বাদ দিয়ে 106 গুণ করলে 600, আর 9 মাস বলছে না, 9 মাস মানে হচ্ছে 9কে 12 দ্বারা ভাগ, তাহলে এক বছরের সুদ বাইর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের হিসাব হচ্ছে 150, আর 300 গুণ করলে 450। এই 9 মাস মানে এক বছরে 4 ভাগের 3 ভাগ, 600 টাকাকে 4 ভাগ করলে 150, আর 3 ভাগ করলে 900, এই 150-র 3 গুণ মানে হচ্ছে 450। 19 নম্বরের কথা বলছেন একজন। আচ্ছা, 19 নম্বর দেখি। রফিক সাহেব পেনশনের টাকা পেয়ে 20 লক্ষ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলেন। সঞ্চয়পত্রে বার্ষিক মুনাফার হার 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? এখানে একটা বেসিক জিনিস হচ্ছে কি, যে এখানে 5 বছরের কোনো কাজ নাই, কারণ এটা হচ্ছে সঞ্চয়পত্রটা হচ্ছে 5 বছর মেয়াদী, কিন্তু এখানে কাজ হচ্ছে 3 মাস পরে কত মুনাফা পাবেন বলছে। তো 3 মাস পরে যখন মুনাফার কথা বলে, আর এইখানে মুনাফার হার থাকে 12%, মানে 1 বছরের, তাহলে 1 বছরের মুনাফা যাই হোক 3 মাসের মুনাফা তো অবশ্যই কম হবে। কত কম হবে? 4 ভাগের 1 ভাগ হবে। কারণ কি দেখেন, 12 মাস আর 3 মাস কাটাকাটি করলে 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা যদি এই 20 লক্ষ টাকার 12%-এর হিসাব করি, এটা একটা করা যাবে। 20 লক্ষ, 20,000, 2 লাখ, 20 লাখ, এই 20 লাখের সাথে 12% যদি লাগাই দিই, তাহলে আবার 4 ভাগের 1 ভাগ করতে হবে। তাহলে 12%টাকে যদি আমরা 4 ভাগ করে নিই, এটা আমরা চক্রবৃদ্ধির সুদে দেখবো যে কোনো সময় ষান্মাসিক বললে, 6 মাস পর পর বললে পার্সেন্টেজটাকে অর্ধেক করে নিতে হয়, আর 3 মাস পর পরে বললে পার্সেন্টেজটাকে 4 ভাগ করে নিলে হয়ে গেল। তাহলে এই সুদের হার যে 12% আছে, এইটা 4 ভাগের 1 ভাগ মানে 3%। এই 20 লাখ টাকা 3% হারে হিসাব করলে হয়ে যাবে। তাহলে 3% হারে মানে কি, নিচে একটা 100, 2টা শূন্য, 2টা শূন্য কাটা, তাহলে হয়ে গেল 20,000। 20,000 3 গুণ করলে হয়ে যাচ্ছে 60,000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে 60,000, খ অ্যান্সার। আচ্ছা, এটা বেসিকটা আবার বলি, সেটা হচ্ছে কি, যে দেখেন এই যে 3 মাস, 3 মাস, 3 মাস, 3 মাস, এই 12 মাসে মিলে যদি 12% হয়, তাহলে প্রতি 1 মাসে 1%, তাহলে প্রথম 3 মাসে মানে 3%। তাহলে এই পাশের হিসাবগুলো তো হবে না, যেহেতু এটা সরল সুদ, সেহেতু সুদের তো কোনো হিসাব নাই, তাই না? তাহলে এই জন্য 3% ধরে হিসাব করলে হয়ে যাবে। অথবা আরেকটা টেকনিক আছে, 20 লক্ষের 12% টোটাল সুদ বাইর করলেন, ওইটাকে আবার 4 দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে, মানে 2,40,000 হবে, এখান থেকে 4 দ্বারা ভাগ করলে 60,000 হবে। আচ্ছা, 19 নম্বর ক্লিয়ার সবার? বছর মাস একসাথে দেওয়া থাকলে, এটা কঠিন জিনিস না, কিন্তু ব্যতিক্রম 2-1টা দেখাচ্ছি। পার ক্লাস শেষেও তো এক্সাম হয়, আর আগে হচ্ছে কি, যে যেদিন ক্লাস সেই দিনে ছিল, তো এই জন্য একটু ঝামেলা ছিল। এখন ক্লাস শেষেও এক্সাম দিব ইনশাল্লাহ, মানে পরীক্ষা শেষে, এক্সাম শেষেও সলভ ক্লাস। কিন্তু সমস্যা আর একটা জায়গায়, মানে আমি তো সবকিছু দিতে চাই, সমস্যা হচ্ছে যে এক্সাম শেষে সলভ ক্লাস নিব, দেখা যাচ্ছে এক্সাম দিচ্ছেন 50 জন, আর অনেকে দেখা যাচ্ছে এক্সাম শেষ হওয়ার পরের দিনে এক্সাম দিতেছেন। তো সলভ ক্লাস করে তারপরে এক্সাম দিবেন, এটা কি হয়? মানে ব্যাপারটা তাহলে কি হলো?
এই জন্য আমরা একদিন পরে সলভ ক্লাসটা নেই। বাট আপনারা যদি সিরিয়াস হন যে না পরীক্ষা যেদিন সেই দিনে সিরিয়াসলি পরীক্ষা দিবেন, দেখেন আগামী শুক্রবারে লাভ ক্ষতি পরীক্ষা হবে, আজকে কেবল মাত্র রবিবার, তাহলে সবাই যদি সিরিয়াসলি লাভ ক্ষতি পরীক্ষাটা দেন এবং সিরিয়াসলি সলভ ক্লাসটা করেন তাহলে আমি তো সেদিনই নিয়ে নিব, সমস্যা নেই, ঠিক আছে না? আচ্ছা ওকে, তাহলে 20 নম্বর কি বলছে? শতকরা বার্ষিক 5 টাকা হারে সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত? এইখানে কাহিনীটা কি হবে দেখেন, সেটা হচ্ছে যে আগে আমরা ফর্মালটা দেখি, এই 2 বছর 4 মাসকে আমরা বছর বানাই নিব। এটা টেকনিকটা দেখেন, এই 4 মাসটাকে যদি আমি বছর বানাইতে চাই, যে কোনো মাসকে বছর বানানোর টেকনিক হচ্ছে নিচে 12 দ্বারা ভাগ। তাহলে 4 আর 12 কাটাকাটি করলে 3 এর 1, তাহলে এই 2 বছর আর 3 এর 1 বছর, তার মানে 2 সমস্ত 3 এর 1 বছর। সিরিয়াসলি খেয়াল করেন, 2 সমস্ত 3 এর 1 বছর মানে আবার ভগ্নাংশ বানালে কি হবে? 3 দুগুণা 6 আর 1 7, মানে 7/3 বছর। এই 2 বছর 4 মাস মানে যা, 7/3 বছর মানে তা। এখন কিন্তু নর্মাল বছরের অঙ্কের মতো হয়ে গেছে, ঠিক আছে? কিরকম দেখেন, সূত্র অনুযায়ী যদি করি 720 গুণন 5% মানে 5/100 গুণন এই দেখেন 7/3, মানে এটা যদি নর্মালি 7 বছরের উপরে 7 লিখতাম, নর্মালি 3 বছরের উপরে 3 লিখতাম, আর এখানে 7/3 লিখলাম কারণ ফ্রাকশনটা কাজে লাগাইলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হচ্ছে, এই শূন্য এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 36, 3 দিয়ে কাটলে 12, 5 12 আর 7 12 84 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 84 টাকা। এটা তো এইভাবে নর্মালি কাটাকাটি করলাম, আর মুখে মুখে করার একটা টেকনিক আছে, সেটা কি দেখেন, 720 এর 5% মানে কত? আচ্ছা 5% মানে হচ্ছে 20 ভাগের 1 ভাগ, মানে 36 টাকা। এখন 1 বছরে যদি 36 টাকা হয় তাহলে 2 বছরে কত? আবার 36 টাকা। আর 4 মাসের জন্য কত হবে? 12 মাসে যদি 36 টাকা হয়, 4 মাসে তার 3 ভাগের 1 ভাগ হবে, 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 12 টাকা। তাহলে 36 36 72 আর 12 মিলে 84। এখন মনে হচ্ছে এখানে অনেকগুলো কাজ করলাম, কিন্তু এটাই তাড়াতাড়ি হবে, কারণ এটা পুরাটাই মাথার খেলা। এই 36 36 আর 12 এই জিনিসটা কি বুঝছেন অ্যানালগ সিস্টেমে? এই অনেকে আবার আবার বলেন, কিন্তু কত নম্বর অঙ্কটা আবার এটা স্পেসিফিক বলতে হবে, ঠিক আছে? 84, ওকে। 19 নম্বর অঙ্কটার কথা অনেকে বলছেন আবার, অনেক লেটে দেখছি। সেটা হচ্ছে যে এখানে জাস্ট 12%টাকে 3 মাস বলছে, তো 3 মাস হচ্ছে 1 বছরের 4 ভাগের 1 ভাগ, এই কারণে এই 12%টাকে 4 দিয়ে ভাগ করে 3% বানাইতে হবে। তারপরে এই বাকি সব হিসাব সেম, 20 লক্ষ গুণন 3%। এটা তো অনেক সুন্দর করে বলছি অলরেডি। ক্লাস করার সময় সিরিয়াসলি মনোযোগ দেবেন। আমি কিন্তু অন্যের মতো ওই পান সিগারেট খাওয়ার গ্যাপ দেই না বা গল্প করার গ্যাপ দেই না, এর ফলে আপনাদের কাছে একটু মনোযোগ অন্য পাশে গেলেই অনেকে বুঝতে পারেন না। আমাদের ক্লাস তো কন্টিনিউয়াস চলতে থাকবে। এইভাবে করার পরে যত বড় কোর্স হয়ে যাচ্ছে, যতগুলো অঙ্ক করাইতে হচ্ছে, তাহলে আরো যদি গল্প করতাম বা ফাঁকি দিতাম তাহলে তো আরো অবস্থা খারাপ। 22 নম্বর দেখেন, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? তাহলে 2 বছর 6 মাস মানে কি এখানে দেখেন। আচ্ছা এই অঙ্কটা কয়েক সেকেন্ডে করা যাবে। এই অঙ্কটা শতকরা অধ্যায়ে শুরুতে ফ্র্যাকশনের স্টাইলে করাই দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ সাকিব একটা কথা বলছেন, হ্যাঁ নাইস, ওটা একটু দেখা দিই। আগের অঙ্কটাতে 21 নম্বর অঙ্কটাতে 2 বছর 4 মাস আছে না, এটাকে 2 বছর 4 মাস মানে কি? এই 2 বছর মানে হচ্ছে 24 মাস, আর এই যে 4 মাস তার মানে হচ্ছে 28 মাস। 28/12 এইভাবে লিখতে পারেন, অথবা এখানে কাটাকাটি করলে ওই দেখেন 4 দ্বারা কাটলে 7/3 আসবে, ওই ফ্র্যাকশন যেটা নিয়ে আসছিলাম ওটাই, মানে ঘুরে ফিরে জিনিস কিন্তু একই। 2 বছর 4 মাসকে 16/12 লিখতে পারি কি না? 16/12 কোথায় পাইলেন? 16/12 তো অন্য জিনিস। আচ্ছা বিশ আর 21 নম্বর অঙ্ক একই হয়ে গেছে মনে হয় না? আচ্ছা এটা খাদ্য বই কই, পুরাতন বইটা কই, এটা বাদ করে দিতে হবে। আচ্ছা আগামীতে এই বই এই অঙ্কটা বাদ দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে 22 নম্বর আসি, 20 আর 21 নম্বর অঙ্ক রিপিট। 22 নম্বর হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকার সরল সুদে 640 টাকা 2 বছর 6 মাসের সুদ কত? এই অঙ্কটা নর্মাল ভাবে করাই দিব, তারপরে একটা সুপার টেকনিক দেখাই দিব, যেটা আসলে কোনো ম্যাজিক না, আপনারা ওইভাবে করা দরকার, কিন্তু আপনারা হচ্ছে কি শতকরার প্রথম ক্লাসটা ওইভাবে মনে রাখেন নাই হয়তোবা, ঠিক আছে? আচ্ছা দেখেন প্রশ্নটা নর্মালি করলে কিভাবে করা যেত।
বলছে যে শতকরা বার্ষিক 5 টাকার সরল সুদে 640 টাকা 2 বছর 6 মাসের সুদ কত? আচ্ছা 2 বছর 6 মাস মানে কি? 6 মাস মানে হচ্ছে হাফ বছর, তাহলে হাফ বছর, হাফ বছর আর 2 বছর মানে আড়াই বছর। আড়াই বছরকে 2 যোগ 2 4 আর 5, 5/2 এই ভগ্নাংশ আকারে লেখা যায়। আবার 2 বছর মানে হচ্ছে 24 মাস, 6 মাস 30 মাস, 30 মাসকে 12 দিয়ে ভাগ করলেও কিন্তু ওই 5/2 আসবে। তার মানে ফ্র্যাকশন একই কাহিনী। তাহলে 640 গুণন 5% গুণন 5/2, এখানে তো আর কোনো ক্রিয়েটিভিটি নাই, এটা হচ্ছে সূত্র। তাহলে 5 5 25, 4 25 100, 4 দিয়ে এটাকে কাটলে 400 এবং 64, 2 দিয়ে কাটলে 80। তাহলে এই যে এইভাবে ক্যালকুলেশন করে 80 অ্যান্সার আসলো, তাই না? আচ্ছা এখন আসি, এই জিনিসটাকে আরো একটা সুপার স্টাইলে করা যাবে, খাতা কলম ছাড়াই, মুখে মুখে। কিভাবে? শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 2 বছর 6 মাস। তাহলে 2 বছর 6 মাসকে 5 বছরের সাথে আমরা কিভাবে সমন্বয় করবো দেখেন, 640 টাকা, তাই না? আচ্ছা 2 বছর 6 মাস, 6 মাস যখন বলছে তখন কিন্তু 6 মাস মানে আড়াই বছর, হাফ বছর, তার মানে আড়াই বছর। আড়াই বছর কিন্তু দশমিক আকারে চিন্তা করা যায়। তাহলে এই দশমিক আকারে যদি চিন্তা করি তাহলে দেখেন সুপার টেকনিকটা কি, আড়াই বছর আর 5%, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। দেখেন আমরা বলছিলাম না, 1 বছরে যদি 5% হয় তাহলে 2 বছরে 5% করে 10% হয়ে যাবে। তার মানে বছরের সাথে পার্সেন্টেজটা মার্জ করে একটা হিসাবে আনা যায়, তাহলে আর বছরের হিসাব করা লাগবে না, শুধু পার্সেন্টেজের হিসাব করলে হয়ে যাবে। তাহলে 1 বছরে 5%, তাহলে 2 বছরে 10%, তাহলে আড়াই বছরে কত? আড়াই বছরে আড়াই গুণন 5 মানে 12.5%। তার মানে এই 12.5% কোথায় পাইলাম? এই আড়াই বছর আর এই 5% গুণ করলে 12.5% হয়। এখন আমরা আবার শতকরার ক্লাসে একটা সুন্দর ফ্র্যাকশন শিখছিলাম, 12.5% মানে 8 ভাগের 1 ভাগ। তার মানে এই পুরো অঙ্কটা 5 সেকেন্ডে করা যাবে। এই যে 640-এর 8 ভাগের 1 ভাগ মানে 80, এইটুকু লিখেই আনসার করা সম্ভব। এখন এই 80 কিভাবে আসলো, যারা শতকরার প্রথম ক্লাসটা করছেন, এবং এরপরে আমি তো অনেকবার দেখাই দিয়েছি 12.5% মানে 8 ভাগের 1 ভাগ। তো 640-এর 8 ভাগের 1 ভাগ যে 80, এটা 5 সেকেন্ডে করা যাবে কিনা বলেন? সবাইকে ক্লিয়ার? নর্মাল ক্যালকুলেশন করে সমাধান বাড়ি করে সেটা তো একটা ইস্যু আছে, বাট এইভাবে যে চিন্তা করা যায়, এই পয়েন্টটাকে ধরতে পারতেছেন? আচ্ছা তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্ন আসি। দৈনিক সুদের হিসাব। নর্মালি দৈনিকের অঙ্ক আসে না, তবে রেয়ার যদি কখনো আসে, এই যে আগে যেমন 12 মাসের কারণে আমরা 12 দিয়ে ভাগ করছিলাম, যার সময়টা দিয়ে যতদিন বলবে ওই দিনটা দিয়ে নিচে 365 দিয়ে ভাগ। 10% হার সুদে 7300 টাকার দৈনিক সুদ কত টাকা? তাহলে কি করবো? দৈনিক সুদ মানে একদিনের সুদ, তাই না? তাহলে 7300 গুণন 10% যদি বার করি, 1 বছরের সুদ বাইর হবে। এই 1 বছরের সুদটাকে আমরা 365 দিয়ে ভাগ করবো। নর্মালি কিন্তু এখানে 365 দিন ধরে হিসাব করবো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তবে দৈনিক ওইভাবে আসে না, হ্যাঁ, আসলে টাইমগুলা মিলাই দেওয়া থাকে। সুদের হার ভগ্নাংশ অথবা দশমিকে থাকলে, সবসময় সুদের হারটা তো পূর্ণ সংখ্যায় থাকবে না, অনেক সময় পার্সেন্টেজটা ফ্র্যাকশন আকারে থাকতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কি করব দেখেন 25 নম্বরে। তাহলে এই যে দেখেন, আমরা কিন্তু এখন পর্যন্ত পদ্ধতি 1-এ আছি। পদ্ধতি 1-এর নাম হচ্ছে ইন্টারেস্ট বের করা, আমরা কিন্তু আই এর মধ্যেই আছি, কিন্তু এই ভেরিয়েশন গুলো দেখতেছি। 25 নম্বর কি বলতেছে দেখেন, বলতেছে যে জাওয়াদ সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন, আর সমস্ত 3.1% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন? তাহলে এখানে কিভাবে করা যায়? এখানে দেখেন যে বছর আর পার্সেন্টেজ, এটাকে কিন্তু মার্জ করা যায়। এই মার্জ করার বিষয়টা বুঝলে কিন্তু খুব সহজ। কিরকম দেখেন, আর সমস্ত 3-এর 1 মানে 3 × 24 আর 25, 25/3 এটা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 3 বছরে কত হবে? 3 বছরে হবে 25%। 25% মানে 4 ভাগের 1 ভাগ সুদ। তাহলে 500 টাকা 4 ভাগের 1 ভাগ মানে 125 টাকা। তাহলে এই যে বছর আর পার্সেন্টেজকে একসাথে মার্জ করা যায়, এই স্টাইলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যেমন ধরেন 5 বছরে দেখেন 400 টাকার, হ্যাঁ 400 টাকার 5 বছরে 5% হারে সুদ কত? 5 বছর 5% মানে যা একসাথে মার্জ করে দিয়ে 25% মানে, তাহলে 25% দেখে তো বুঝতেছি 4 ভাগের 1 ভাগ। তাহলে 400 টাকা 4 ভাগের 1 ভাগ মানে 100 টাকা। একইভাবে এখানে, এখন এখানে যদি আমি সবাই বলেন গতানুগতিক ভাবে করে দেন, গতানুগতিক ভাবে কেন করবো ভাই? গতানুগতিক ভাবে এতগুলো অঙ্ক করার পর আপনি নিজে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে স্পেশাল কি চিন্তা করার স্টাইল আছে সেটা ধরাই দেই। যে তাহলে 3 বছর আর
8 সমস্ত 3/1%, অথবা এখানে 8.33% থাকতে পারে, ঠিক আছে? তাহলে 3 বছরে যদি এত হয় তাহলে কি হবে? 3 আসতে 24, আর 3/1 কে 3 দ্বারা গুণ করলে তো পূর্ণ হয়ে যাবে, মানে 25%। তাহলে এই দুইটা মিলে হচ্ছে 25%। তাহলে 500 টাকার 25% মানে 500 এর 4/1 মাথায় আসতেছে না। 500 এর অর্ধেক কত? 250। 250 এর অর্ধেক কত? 125। এগুলো তো এই কোর্সের শুরুতে প্রথম দিনের ক্লাসে শিখছিলাম, 4 দ্বারা ভাগ করার টেকনিক, ঠিক আছে? আশা করি ধরতে পারছে। 26 নম্বর দেখেন, 6 সমস্ত 4/1% হারে 96 টাকার 6 বছরের সুদ কত টাকা? তাহলে আসি, এই 6.5% মানে কি? 6.5% হচ্ছে কি 12.5% এর অর্ধেক, ঠিক আছে? মানে 16/1। আচ্ছা, এই জিনিসটা আমরা পার্সেন্টেজের ক্লাসে শিখছিলাম। যারা প্রথম ক্লাস করতেছেন পার্সেন্টেজের প্রথম ক্লাসটা একটু দেখে নেবেন। ধরেন আছে যে 25% মানে হচ্ছে 4/1। 12.5% মানে হচ্ছে 8/1। এই 12.5 অর্ধেক কত? 12 এর অর্ধেক 6, আর হাফের অর্ধেক হচ্ছে 4/1। এত পার্সেন্ট মানে হচ্ছে 16/1। এই সাথে এটা মিলাবেন, তাহলে দেখবেন কখনো 6.5% ওয়ালা অঙ্ক, অথবা 6 সমস্ত 3/1% এরকম অঙ্ক নাই, অথবা এইখানে 8 সমস্ত এই 4/1 এইরকম অঙ্ক, অথবা 8 সমস্ত 3/2, মানে উল্টাপাল্টা টাইপের বিষয় নাই, সুন্দর করে মিলাই দেওয়া থাকে। এই ফ্র্যাকশন গুলোর সাপেক্ষে এইভাবে পার্সেন্টেজ গুলোর দশমিক গুলা মিলায়। তো 6 সমস্ত 4/1% মানে যা 16/1 মানে তা। এর মানে কি? এটা বুঝলে কি সুবিধা? বা এটা আগে থেকে, এটা তো এই অঙ্কে না, অন্য অনেক অঙ্কে দেখবেন আপনারা 6% ওয়ালা প্রচুর অঙ্ক আছে। তো 96 টাকার 16/1 মানে কি? এত টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 6 বছরের সুদ কত হবে? 6 দ্বারা গুণ। তাহলে 6 দ্বারা ভাগ করলে 6, 6 হচ্ছে 36। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 36 টাকা। মার্কস করার বিষয়টা আবার বলবেন, আপনি জিজ্ঞাসা করার আগে ভাই আমি 3-4 বার মানে অনেক সুন্দর করে অনেকগুলো উদাহরণ দিয়ে বোঝাইলাম, আবার কেন বলেন? এই জিনিসটা খুবই খুবই ডিসগাস্টিং। মানে কারণ হচ্ছে যে আপনি বলার পরে যত সোজা করব, তার থেকে আপনি বলার আগেই আমি আরো বেশি সহজ করে বোঝাইছি। মানে এই জিনিসটা আমাদের মতো যারা আমরা আগে থেকে বুঝি, আমাদেরকে এইগুলা বললে খুবই বোরিং লাগে। কারণ আপনি এখন বলার পর আমি নতুন কোনো কথা খুঁজে পাচ্ছি না যে ওইটা আবার রিপিট করে বোঝাবো, কারণ ওটা অনেক সিলি জিনিস ছিল এবং সুন্দর করে বোঝাই দিচ্ছে। লিপি রয় আসিমা বলছেন যে স্যার আপনার ক্লাসের লিঙ্ক আসে না কেন? কি বলি, ক্লাসের লিঙ্ক দেওয়া নেই মেসেঞ্জারে? আরে আপনারা একটু রেসপন্সিবিলিটি নেন। আমি হয়তো অনেক সময় ভুলে যাই যে ক্লাসটা শুরু হলে লিঙ্কটা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে কমেন্ট করে দিয়ে দিবেন, মানে কপি করে দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে এটা কি সবাই ক্লিয়ার? 27 নম্বরটা দেখেন, বার্ষিক সুদের হার 5.5 টাকা হলে 800 টাকা 4 বছর 3 মাসের সুদ কত? তাহলে 800 টাকা এখন সবসময় যে মার্জে করে দিতে হবে এরকম না। এখানে 4 বছর 3 মাস মানে হচ্ছে, দেখেন 3 মাস মানে এর নিচে একটা যদি 12 দিয়ে দিই, তাহলে এখানে ফ্র্যাকশনটা কিরকম দাঁড়াবে? 4/1। 4 × 16 আর 17, 17/4। তাহলে 800 টাকা গুণন এটা আছে না, 5 × 10 = 11, 11/2 পার্সেন্টেজের কারণে নিচে একটা 100 গুণন 27/4। এটা হচ্ছে গতানুগতিক নিয়ম। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 4 × 2 = 8, 8 কাটা। তাহলে 11 আর 27 গুণ করলে 27কে 27, আবার 27কে 27, তার মানে 7 2 9 7, 297 টাকা। কি হচ্ছে 11 27 গুণ করলে 4 × 16 8 3 19, তো এখানে আবার 27 করে পেলাম, 19, এটা বাংলা ইংলিশ মিস করে লিখে ফেলছে, এটা 19। তাহলে 19 আর 11 গুণ করলে 9 11 99, 9 হাতে করে 1, 9 11কে 11 আর 9 মিলে হচ্ছে 20। মিলতেছে না কেন? 190। 5 × 10 = 11, 11/2 আর 4 বছর 3 মাস। তাহলে এখানে কাটাকাটি করলে 4 ভাগ, 4 × 16 আর 17, 17 তো লিখতে ভুল করতেছি, 17/4। হ্যাঁ, তাহলে 17 আর 11 গুণ করলে যেটা হবে সেটা, তাহলে 17কে 17 7 হাতে করে 1, 17কে 17 আর 1 18, 187 টাকা। খ অ্যান্সার। মানে ডিজিট গুলো স্পষ্ট করে লিখে নাই তো, যাক 187 টাকা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা এইভাবে গেল। এখানে সেটা আর কিভাবে সহজ করে লেখা যায়, সেটা হচ্ছে কি 800 এর 5.5%টা মুখে মুখে পাততে হবে। এটা কোথায় শিখছি আমরা? শতকরা অধ্যায়ে শিখছিলাম। 800 এর 5% হলে 40 টাকা, 100 টাকায় 5 টাকা, তাহলে 800 টাকায় 40 টাকা, আর হাফ টাকা মানে কত? 4 টাকা। কারণ 800 এর 1% যদি 8 টাকা হয়, তাহলে হাফ পার্সেন্ট হবে 4 টাকা, তাহলে 40 আর 4 44। 1 বছরের সুদ হচ্ছে 44 টাকা, তাহলে 4 বছরের সুদ হবে
4 চোখ 16, 4 চোখ 16, 176 টাকা। আর 1 বছরের সুদ যদি 44 টাকা হয়, 3 মাসের সুদ হবে 4 ভাগের 1 ভাগ 11 টাকা, তার মানে 187 টাকা। এই হিসাবগুলো অনেকে জটিল মনে করতেছেন, বাট প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে এরকম প্রচুর হিসাব করতে হবে। ধরেন আপনি দাঁড়িপাল্লায় ওজন দিতেছেন, প্রত্যেক 5 কেজি আমের সাথে 200 গ্রাম করে আম এক্সট্রা দিতেছেন। এরকম 8 বার দাঁড়িপাল্লা মাপলে কতগুলো আম হবে? এই হিসাবটা করার সময় আপনি কি করেন? আগে 5 কেজির হিসাবটা করেন, 5 আসছে 40 কেজি, আর 200 গ্রাম করে বেশি মানে হচ্ছে 1600 গ্রাম বেশি, মানে 1 কেজি 600 গ্রাম বেশি। তাহলে 40 কেজির সাথে 1 কেজি 600 গ্রাম মানে 41 কেজি 600 গ্রাম। এইরকম প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর হিসাব হয়, যে মেইন সংখ্যাগুলোর হিসাব আলাদাভাবে আর ভগ্নাংশগুলোর হিসাব আলাদাভাবে, তারপরে দুটা মিলে একসাথে হিসাব। তো বাস্তব জীবনে আপনি যদি এখন মনে করেন অনেকে ফাঁকি দিতে যাচ্ছেন, অনেকে মনে করতেছেন এগুলা কি কাহিনী বলতেছে, আমাকে রোবটের মতো শেখাবে, MYZ XYZ এগুলা, ঠিক আছে, সূত্র PNR, ঠিক আছে, I = PNR, মানে যে ফ্র্যাকশন দিয়ে যেটা করে দিলাম, কিন্তু ওইটা না মানে ফিল করা গেল না, ওইটা রোবটের মতো হয়ে গেল। বাট এইগুলা দেখতে সময় লাগলেও, করতে সময় লাগলেও, এটা বাস্তব জীবনে খুবই কাজে লাগবে। কিভাবে করলাম এটা? 800 টাকা 5.5%, 800 এর 5.5% মানে কি? মানে হচ্ছে যে 800 টাকায় 5 টাকা যদি হইতো তাহলে 40 টাকা হইতো। আর 50 পয়সার জন্য কি হচ্ছে? 1 টাকা যদি হইতো তাহলে 800 টাকার 1% মানে 8 টাকা, তাহলে 50 পয়সা 8 আনা মানে হচ্ছে 4 টাকা। তার মানে এই পাশে ফ্র্যাকশনের হিসাবটাও কিন্তু আলাদা আলাদা করে করলাম। 44 টাকা হচ্ছে 1 বছরের সুদ। 4 বছর 3 মাস মানে কি? তাহলে 4 বছরের সুদটা বার করলাম 176 টাকা 4 দ্বারা গুণ। আর 3 মাসের সুদটা কি হবে? 1 বছরের সুদ যত টাকা হবে, 3 মাসের সুদ তার 4 ভাগের 1 ভাগ হবে। তার মানে এখানে 1 বছরের সুদ যদি 44 টাকা, তাহলে 3 মাসের সুদ হবে 4 ভাগের 1 ভাগ 44-এর মানে 11 টাকা। তাই 11 আর 186 যোগ 176 যোগ করলে 170। এই অঙ্ক এইভাবে পরীক্ষা হলে করেন আর না করেন, কিন্তু শিখে রাখেন, বাস্তব জীবনের সাথে খুব সিরিয়াসলি রিলেটেড এই টেকনিকটা। ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট আসি আমরা 28 নম্বরে। 9.5% সরাসরি 900 টাকা। আচ্ছা, আর এগুলো মানে এইগুলো ডাইরেক্ট লিখে করবেন, ঠিক আছে? এই নিয়মটা স্কিপ করতেছি, আমরা সুদ আসল বের করে দেখবো। একটা নিয়মের অনেকগুলো অঙ্ক করাই দিলাম। এই নিয়মটা মোটামুটি তো ক্লিয়ার, তাই না? এই নিয়মটাতে আমরা শিখলাম সুদ বের করা। এখন আসি সুদ আসল বের করার কথা বললে, দেখেন প্রশ্নে সুদ আসল থাকবে না, বরং সুদ আসল বের করতে বলা হবে, মানে প্রশ্নের মধ্যে সুদ আসল দেওয়া থাকবে না। জেনে রাখুন, সুদ আসলের উপর সরাসরি কোনো শর্টকাট সূত্র নেই, একটু ঘুরিয়ে শর্টকাট বানাতে হবে, মানে সুদটা বাইর করে আসলের সঙ্গে যোগ করতে হবে। সুদ আসল থেকে মোট সুদ বিয়োগ করলে আসল বের হবে। উপরে সবগুলো নিয়ম সুদ আসলের প্রশ্নগুলোতে প্রয়োগ করতে হবে। কিরকম দেখেন, 30 নম্বর কি বলতেছে, 10% হার সুদে 500 টাকা 3 বছরের সুদে আসলে কত হবে? তাহলে আমরা এখান থেকে আগে সুদ বার করবো। সুদ কিভাবে বার করবো? 10% আর 500 10% মানে 50 টাকা। 3 বছরে কত? 3 50 150 টাকা। এটা হচ্ছে সুদ। আসল কত ছিল? 500। তাহলে সুদ আসল কত? 650। এটা হয়ে গেল, ঠিক আছে? এখানে যদি আপনি সুদ নাম দেন তাহলে কি দিবেন? তাহলে প্রিন্সিপাল গুণন হচ্ছে কি এই যে ইন্টারেস্ট সমান সমান হচ্ছে অ্যামাউন্ট, মানে সুদ আসল হবে। প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যোগ করলে অ্যামাউন্ট হবে। সূত্র নিজের মতো করে বানাবেন। আচ্ছা, 31 নম্বরে শতকরা বার্ষিক 7 টাকার মুনাফায় 650 টাকা 6 বছর পর মূলধন কত হবে? দেখেন তো কি হবে এই অঙ্কটা। এগুলো কি ডাইরেক্ট পারবেন? 650 টাকা 6 বছরে 7 টাকা হারে, ঠিক আছে? তাহলে 650-এ যদি আপনি আগে 7% বাইর করেন, তাহলে যেটা বাইর হবে 1 বছরের সুদ বাইর হবে। এটার সাথে 6 বছর গুণ করে দিলে হয়ে গেল। তাহলে 50 দুগুণে এত 13, তাহলে 2 3। এখন আসি এই 13 7 আর 3 যখন আসবে কিভাবে গুণ করলে দ্রুত হবে? অনেকেই আছেন 3 7 21 আগে গুণ করবেন আর 13 গুণ করবেন, তখন কিন্তু দুইটাই বড় বড় ডিজিট চলে আসলো। মাথা ঠিক রাখবেন যে যখন এরকম 3টা ডিজিটের গুণ করব, তখন বড় দুটাকে গুণ করে, মানে যে দুটা গুণ করে একপাশে বড় হয়ে যাবে ওই দুটা গুণ করে বড় করে ফেলবো। তাহলে একটা যখন ছোট থাকবে ওর নামতাটা পড়তে পারবো। কিন্তু যদি ছোট দুটা গুণ করে একে বড় বানান আর এও যদি বড় হয়ে যায়, দুইটা বড় বড় ডিজিটের গুণের নামতা কিন্তু মাথায় কাজ করবে না। তাহলে কি করা যায়? 7 দ্বারা 91, 91কে 3 দ্বারা গুণ করা যায়, অথবা 3 দ্বারা 39, 39কে 7 দ্বারা গুণ করা যায়। ইন্টারেস্টিং না বিষয়টা?
ছোট্ট জিনিস, কিন্তু এটা তো সবসময় কাজে লাগবে যে কোনো অধ্যায়ের কাটাকাটিতে। তাহলে মাথায় রাখবেন। তাহলে 391, 3 3 লং 27 হয়ে গেল। অথবা এখানে 7 লং 63, 3 হাতে করে 6, 3 7 21 আর 6 27। কিন্তু যদি আপনি এইভাবে করতেন যে 13 3 7 21, তখন কিন্তু আপনার মাথার রেঞ্জ কাজ করতো কম। অনেক সময় আরো বড় ডিজিট আসে, তখন নামতায় মাথা কাজ করে না। তাহলে এটা বেশি সহজ না? আচ্ছা, এই ছোট্ট টিপসটা অন্য অনেক অঙ্কে কাজে লাগবে পরে। 32 নম্বর, রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? মুনাফা আসল কত হবে? মানে মুনাফা কত, মুনাফা আসল কত? মুনাফা বাইর করলে তো আসলের সঙ্গে যোগ করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যে 6 বছর তিনি টাকা উঠাবেন না, এই সেন্টেন্সটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, অঙ্কের উপর কোনো ইফেক্ট ফেলতেছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করবো? আসল 5,000 টাকা, ইন্টারেস্ট রেট 10%, মানে 10 ভাগের রাখবে, মানে 500 টাকা। 6 বছরে হবে কত? 3,000 টাকা। আসল যদি সুদ যদি 3,000 টাকা, আসলের সঙ্গে 5,000 সঙ্গে যোগ হয়ে গেলে হয়ে যাবে 8,000 টাকা। তাহলে সুদ 3,000, আসল সহ 8,000। এই যেইভাবে করলাম আমি, প্রত্যেক জনকে এইভাবে পারতে হবে। না পারলে বুঝবেন যে আপনি ক্লাসে কিছু শিখেন নাই। কারণ যেগুলা ওই সূত্র, অঙ্কের অ্যান্সার বাড়ি করা, 5 সেকেন্ডের প্রশ্ন 50 সেকেন্ড লাগানো, এর মানে তো এইটা শেখা না শেখা সমান। তার মানে ক্লাসের আউটপুটটাই আমি যেভাবে এখন করে দিলাম না, এইভাবে পারতে হবে। আর যদি না পারেন তাহলে আবার ক্লাস দেখবেন যে আমি যেভাবে বললাম এইভাবে পারতেছেন কিনা। আবার দেখেন, 5,000 টাকা আসল, 10% ইন্টারেস্ট রেট। দেখেন আমি 5,000 থেকে ডাইরেক্ট 10% চলে গেলাম কেন? মাঝখানে কথাগুলো হারাই ফেললাম। অঙ্ক একবার রিডিং পরেই বুঝতে হবে অঙ্কের টার্নিং পয়েন্ট কোনটা। আপনি যদি ওই 6 বছর তিনি সুদ, ব্যাংক থেকে টাকা উঠাবেন না, এই কথাটা নিয়ে গল্প মানে চিন্তা করেন, তাহলে তো হবে না। ওইটার কোনো কাজে নেই। এই যে সেন্টেন্সগুলো কাজে নেই, ওটা বাদ দিতে হবে। 5,000 টাকা 10% মানে 10 ভাগের 1 ভাগ, মানে 500 টাকা ইন্টারেস্ট 1 বছরের। তাহলে 6 বছরে কত? 6 বছরে 5 6 3,000, 5 6 30, মানে 500 যেহেতু দুটা শূন্য মিলে 3,000। 3,000 টাকা কি? 3,000 টাকা হচ্ছে 1 বছরের সুদ। 1 বছরের সুদ যদি 3,000, 6 বছরের সুদ 3,000 টাকা হয়, তাহলে এটা সুদ। প্রশ্ন কি চাইছে সুদ কত, আবার মুনাফা আসল কত? মুনাফা আসল মানে আসলের সঙ্গে যোগ হবে 3,000 টাকা। তাহলে 3,000 আর 5,000 8,000। এইভাবে খাতা কলম ছাড়া অঙ্ক যদি না পারেন, তাহলে ক্লাস করে কোনো লাভ নাই। কারণ ওই বইয়ের মধ্যে বাকি কথাগুলো লেখা আছে। বুঝছেন কি বিষয়টা? কিছু কিছু অঙ্ক খাতা কলম ছাড়া এইভাবে পারতে হবে, সবগুলো পারার দরকার নাই। মানে এটা পারলে কি হবে? এই পারা মানে হচ্ছে যে আপনি বিষয়টা ফিল করতেছেন, আপনি ক্লাসটাতে খুব সিরিয়াসলি মনোযোগ দিচ্ছেন, আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারতেছেন, আপনি ডিজিটগুলো ধরতে পারতেছেন। মানে এটা হচ্ছে আপনার সক্ষমতার প্রমাণ। 5% 600 টাকা 5 বছরে সুদ আসলে কত টাকা? এইগুলো অঙ্ক তো মুখে মুখে পারতে হবে। 5 5 25, 600 এর 25% মানে 4 ভাগের 1 ভাগ, 150। 600 আর 150 মিলে 750। এখন এত দ্রুত পারতেছেন না হয়তো, কিন্তু আমি একটু ধরাই দিই। ধরা আছে যে 600 এর 5% যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 5 6 30 টাকা 1 বছরের সুদ। তাহলে 5 বছরে 150 টাকা। আসল যেহেতু 600 টাকা, তাহলে সুদ আসল কত হবে? 600 আর 150 মিলে 750। এইভাবে লিখে লিখে পারাটা যা, যেহেতু এখানে ডিজিট গুলা সব সহজ সহজ পানির মতো, এই জন্য এই পুরো জিনিসটা যদি না লিখে বলি, তাহলে আপনাদের থার্ডসও কাজ করবে না। যাদের তাদের কিছু ইমাজিনেশন পাওয়ার দুর্বলতা আছে, ইমাজিনেশন পাওয়ার কাজ করতে হবে। যে মানে চোখ বন্ধ করে আছে কিন্তু সব দেখা যাচ্ছে, ঠিক আছে না? এই ইমাজিনেশন পাওয়ারের সাথে ডিসিশন মেকিং এর অনেক রিলেশন আছে। ধরেন আছে একটা মানুষ এসে আপনার সাথে একটা কথা বলে গেল, সে যে মিথ্যা বললো না সত্য বললো, আপনার ইমাজিনেশন পাওয়ারটা যত বেশি হাইলি কাজ করবে, আপনি কিন্তু তাকে ধরতে পারবেন, ক্যাপচার করতে পারবেন। অথবা একজন আসে আপনাকে একটা জায়গার বর্ণনা দিতেছে, আপনি কিন্তু মনে মনে কিন্তু একটা চিত্র আর্ট করতে পারতেছেন। এই আইডিয়াগুলো ডেভেলপমেন্টের সাথে কিন্তু ম্যাথের রিলেশন আছে। অনেকে ম্যাথটাকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করতে পারে না। ম্যাথ করার মাধ্যমে আপনার কিন্তু হাইলি ইমাজিনেশন পাওয়ার ডেভেলপ হয়। এই ইমাজিনেশন পাওয়ার ডেভেলপ না হলে আপনি অদৃশ্য কোনো কিছু আবিষ্কার করতে পারতেন না। যে কোনো সায়েন্সের বাপ বলা হয় ম্যাথকে, কেন? কারণ ম্যাথের মাধ্যমে যে ইমাজিনেশন পাওয়ারটা ডেভেলপ হয়। একটা জিনিস নাই, কিন্তু ওইখানে থাকলে কেমন দেখাইতো, ওর শেপটা কেমন হইতো, ওটার রূপটা কেমন হইতো। আপনাকে আমি বললাম 5 ফিট বাই 4 ফিট একটা ঘরের মধ্যে এই 5 জন মানুষ আছে। কারণ আপনি কি মনে করবেন যে অনেক অল্প জায়গায় আছে না অনেক বেশি জায়গা আছে? এটা ফিল করার জন্য 5 ফুট জিনিসটা কত বড় হয়, 4 ফুট জিনিসটা কত বড় হয়, এটা আপনার ফিল করতে হবে। চোখ বন্ধ করে ইমাজিন যেন করলে আপনি দেখতে পান। তো এই জিনিসগুলো কিসের মাধ্যমে ডেভেলপ হচ্ছে? ক্যালকুলেশনের মাধ্যমে।
মানে অনেক সূক্ষ্ম বিষয় কিন্তু, যে ইমাজিনেশন পাওয়ার ডেভেলপ হয়, তার মধ্যে কিন্তু আবিষ্কার হয় নতুন নতুন জিনিস। তো এখানে ইমাজিনেশন পাওয়ার আরটা কিভাবে, এই 5% আর 5 বছর, 5 25%, তাহলে 600 এর 25% মানে 4 ভাগের 1 ভাগ, মানে 150 টাকা। তাহলে 600 টাকার সুদ 150 টাকা, কিন্তু এখানে চাইছে সুদ আসল, তাহলে 600 আর 150 মিলে 750। কঠিন ডিজিট হলে আমিও ক্যালকুলেশন করেই করতাম। আচ্ছা, এগুলা নিজে করবেন। 500, 120 সুদ আসলে 3 বছর, 3 5 15, 120 এর 10% হচ্ছে 60, আর 15% মানে হচ্ছে 30, 90, 120 আর 90 যোগ করলে হচ্ছে সুদে আসলে কত হয়। হ্যাঁ, 5 টাকা সুদে 120 টাকা, 3 বছরের সুদে আসলে কত টাকা? 6 টাকা, 18 টাকা। তাহলে 120 18, 138 টাকা। 35 নম্বর, সুদের হার এত বছর এত টাকা জমা দিয়ে 6 বছর পর সুদে আসলে কত হবে? কাছাকাছি জিনিস। হ্যাঁ, স্কিপ করি একই রকম গুলা। এক ব্যক্তি 1000 টাকা 4 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলেন। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম 2 বছরের জন্য 10% হারে এবং শেষ 2 বছরের জন্য 5% সুদ প্রদান করলেন। 4 বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে? দেখেন, এগুলো পরীক্ষা আসছে। তো এখানে যা হচ্ছে কি, যে দুইটা আলাদা আলাদা পার্ট, কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে দুইবার কিন্তু নতুন নতুন আসল না, আসল কিন্তু ফিক্সড একটাই। একটা আসলে দুইটা ভিন্ন টাইমের ক্যালকুলেশন হবে। ঠিক আছে? সুমন চন্দ্র বিশ্বাস বলছেন, যে টপিক করি সেই সময় এটাই 100তে 100, কিন্তু এইটা ছেড়ে অন্য টাইপে গেলে আগেরটা ভুলে যায়, খুব খারাপ অবস্থা। 32 নম্বর ক হলো না কেন? আচ্ছা, আরে ভাই 32 নম্বর এখানে চাইছে কি? মুনাফা আসল চাইছে, সুদ আসল চাইছে। আপনার প্রশ্নে আসল দেওয়া আছে, আসলে চাবে, এটা কোনো কথা? হ্যাঁ, একটু মাথা খাটান, মানে শব্দটা পড়বেন না, মুনাফা আসল মানে সুদ আসল, মানে 5,000 3,000 আর 5,000 মিলে 8,000। এটা তো আপনার হইল না অ্যান্সার। অ্যান্সার চাইছে মুনাফা কত? 3,000, আর পরেটা তো আসল চায় না, আসল তো প্রশ্নে দেওয়া আছে। এইভাবে কি চিন্তা করেন? আল্লাহ আল্লাহ, এরকম সহজ চিন্তা মাথায় আসে না? ঠিক আছে, এরকম চিন্তা আসতে পারে উল্টা পাল্টা, কিন্তু নিজেকে আবার সংশোধন করে নিবেন, তখন প্রশ্নটা আবার একবার পড়বেন যে আসলে আপনার ভুল হচ্ছে কোথায়। আজগুবি চিন্তা না? আচ্ছা, আসি। তাহলে এখানে 1000 টাকা দুইটা পার্ট আলাদা আলাদা। ঠিক আছে? আচ্ছা, আমরা কিভাবে করবো এটা? কিন্তু মুখোমুখি করা। আচ্ছা, মুখোমুখি করার কথাটা তো কখন আসতেছে? যখন ডিজিট গুলো ইজি আসতেছে। এখানে যদি 792 আর এখানে 10-এর জায়গায় 8% দিত, আমি চাইলে মুখোমুখি করতে পারতাম না। তাহলে আপনাকে কোন অঙ্কগুলো মুখোমুখি করার জন্য উদ্বুদ্ধ করতেছি? যেগুলো আসলে মুখোমুখি করার মতো অঙ্ক। কারণ আপনাদের অনেকের কাছে কঠিন লাগতেছে কেন? প্র্যাকটিস কম, অথবা মুখোমুখি স্টাইলটা বুঝেন না। কিন্তু আমরা তো একই রকমের অনেকগুলো অঙ্ক লিখে লিখে করে আসলাম। 4 বছর না, 4 বছর, তাহলে 2 বছর 2 বছর বলছে, তাহলে এই 1000 টাকা দুইটা পার্ট হবে। ঠিক আছে? এইখানে হচ্ছে 10% হারে, আর এখানে হচ্ছে 5% হারে। এটাও 2 বছর, এটাও 2 বছর। আসল কিন্তু এই পার্সেন্টেজ এই বছরেরও আসল 1000, এই পার্সেন্টেজ এই বছরেরও আসল 1000, যেহেতু এখানে সরল সুদ। তাহলে এই 2%, 2 বছর 10% মানে যা 20% মানে তা। এখন আপনি যদি 20% বিষয়টা না বুঝেন, তাহলে তো মার্কস করা বিষয়টা বোঝেন না। অথচ বললাম না, মার্কস করা বিষয়টা অনেক ইন্টারেস্টিং। এখানে 5% 2 বছর মানে যা 10% মানে তা। তাহলে 1000 টাকার 20% মানে 200 টাকা, 1000 টাকার 10% মানে 100 টাকা। মার্কস করা করে কাহিনী যদি না বুঝেন সমস্যা নাই, 1000-এর 10% আনবেন 100 টাকা, আর 2 বছরে আবার হয়ে যাবে 200 টাকা। কাহিনী তো সেম। তাহলে এইখানে ইন্টারেস্ট 200 টাকা, আর এখানে ইন্টারেস্ট 100 টাকা। উত্তর কি সুদ আসল চাইছে না সুদ চাইছে? ওই ব্যক্তি কত টাকা গ্রহণ করবে? তাহলে ব্যাংকে জমা রাখলেন, তাহলে গ্রহণ করবে কত? সুদ আসল সহ তো গ্রহণ করবে। তাহলে 200 আর 100 মিলে টোটাল সুদ হচ্ছে 300, আর আসল যেহেতু 1000 আসেই, তাহলে সুদ আসল সে গ্রহণ করবে 1300। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1300 টাকা। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এই তো সবাই অনেকে আগে অ্যান্সার দিয়ে দিচ্ছেন, তাহলে জোরের কিছু নাই। বার্ষিক সুদের হার 6 সমস্ত 3.5% হলে, এই 3.5 মানে 75 আর কি, 6 টাকা 75 পয়সা, 1400 টাকার 8 বছরের সুদে আসলে কত হবে? তাহলে 1400 এর সাথে এই পার্সেন্টেজের ক্যালকুলেশনটা করে নেবেন। আচ্ছা, ক্যালকুলেশন টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এই যে 1400 গুণন 6 সমস্ত 4% না, 4 6 24 আর 3 27, 27/4। এই পার্সেন্টেজের কারণে গুণ চিহ্ন দিয়ে 1/100। তাহলে এই এরকম ভগ্নাংশ থেকে উল্টা পাল্টা করবেন না। 8 বছর মানে 8 দ্বারা গুণ। ঠিক আছে? তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা। হ্যাঁ, অনেকে আছে এই 8 দিয়ে এখানে কাছাকাছি, এই জন্য এখানে কাটাকাটি করে না। এইভাবে উল্টা পাল্টা করা যাবে না। যার সাথে যার ম্যাচিং হবে সেটা কাটবেন, তাহলে প্রেশার পড়বে কম। 4 দ্বারা 8 কে কাটলে 2। তাহলে আসি এখন আবার 14 দুগুণে যদি 28 বলি, তাহলে কিন্তু 7028 এর নামতা পড়া যাবে না। দেখেন ঝামেলা কিন্তু আবার হবে। ঠিক আছে? আবার দেখেন 27 দুগুণে যদি 54 হয়,
আর এখানে যদি 14 হয় এইভাবে করা যায়। আবার এই 2 দিয়ে আপনার ধরা হচ্ছে 2714 আগে গুণ করে নিলাম কষ্ট করে, তারপর এটাকে ডাবল করে দিব, হয়ে যাবে। কিন্তু 14 দুগুণে 28 যদি করি তাহলে 28 আর 27 গুণ করার জন্য কিন্তু অনেক সময় লাগবে। তাহলে এখানে আসতে 4 14 56 6 করে 5 5 14 70 আর 5 মিলে 75, তার মানে 756 টাকা সুদ। আর আসল কত? 1400 টাকা। তাহলে 1400 আর 756 7 14 2156 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2156 টাকা। এই যে ঘ হচ্ছে অ্যান্সার। ছোট ছোট টেকনিক গুলো যে কাজে লাগাইতে হবে, মাথায় থাকবে। জি স্যার, এখন মার্চ করার বিষয়টা বুঝছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যেহেতু কাছাকাছি নিয়মের অনেক অঙ্ক করে দিব, আপনারা শেষের দিকে আস্তে আস্তে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন 18 মার্চ আছে না? এই মার্চ করার বিষয়টা যে কতটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, এখানে মার্চ করতে পারলে খুব দ্রুত হবে। দেখেন 18 মাস মানে 1.5 বছর, 7% 1.5 বছর মানে হচ্ছে 10.5%। আর 1000 যদি 10% হইতো তাহলে 100 টাকা হইতো, আর 0.5%-এর জন্য 5 টাকা, তাহলে 105 টাকা। আসলে 1000 সাথে 105 মানে হচ্ছে 1105 টাকা। এই 10.5%টা কারা কারা বোঝেন নাই বলেন? 7% গুণন 1.5, 1.5 কোথা থেকে আসলো? 18 মাস মানে 1.5 বছর, 1.5 বছরকে আবার মার্চ করে দেওয়া যায়। আচ্ছা, মার্চ করা করে যদি কেউ না করতে চান কিভাবে করবেন? আগে 1000-এর 7% বার করবেন, তাহলে 1000 গুণন 7% গুণন 18 মাস, 18 মাস মানে 12 দ্বারা ভাগ। এটা কাটাকাটি করলে হয়ে যাবে। কিন্তু এটা কাটাকাটির থেকে এটা অনেক সহজ। এর কারণ হচ্ছে কি, যে এখানে আপনি কিছু কাজ অলরেডি মুখে মুখে করে ফেলছেন, মানে অর্ধেক রাস্তা আপনার চোখ বন্ধ করে আপনি চলে গেছেন, বাকি অর্ধেক রাস্তা আপনাকে যাইতে হচ্ছে। যেমন এরকম হয় না যে এখন মেট্রো রেলে আপনি ধরেন আছে যে নিউ মার্কেট থেকে যাবেন, ধরেন আছে যে মিরপুর 2-এ যাবেন, অথবা ধরেন চিড়িয়াখানা যাবেন। এখন চিড়িয়াখানা ডাইরেক্ট সিএনজি বা বাসে গেলে অনেক সময় লাগবে না। আপনি আগে কি করলেন? ঢাকা ভার্সিটিতে টিএসসিতে গেলেন, যে মেট্রো রেলে উঠলেন, উঠে অনেক দ্রুত চলে গেলেন মিরপুর 10-এ, তারপর এখান থেকে নেমে রিক্সা দিয়ে বা সিএনজিতে বা উবারে করে ইয়ে গেলেন। মনে হচ্ছে ঘোরা হচ্ছে, কিন্তু সুবিধাটা কি, মাঝখানে অনেক রাস্তা আপনার জ্যাম ছাড়াই আপনি কয়েক মিনিটের মধ্যে চলে গেলেন। তো বিষয়টা এরকম যে এইভাবে করলে যে সুবিধাটা হয়, কিছু কাজ কয়েক সেকেন্ডে করা যায়, আর বাকি কাজটা একটু নর্মালি করতে হয়। এইভাবে খুব কঠিন বিষয়টা এরকমও না, কিন্তু এইটাতে সময় কম লাগবে। $37 কি মার্চ করে করা পসিবল? হ্যাঁ পসিবল, কিন্তু এটা মাথায় রাখতে হবে। 4 6 24 আর 3 27। হ্যাঁ হ্যাঁ, এই তো খুব সুন্দর। এই যে 4 6 24 আর 3 27 না, 27/4% ধরেন আছে, এটার সাথে আছে 8 গুণ, এই 4 2 27 গুণ 54%। তাহলে এই 1400-এর 54% বার করলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই তো বুঝতে পারতেছেন, নিজে মাথা খাটাইতে পারতেছেন। নাইস। সুতরাং বের করা, এটা করে আজকে ক্লোজ করবো। হ্যাঁ, আমাদের ক্লাস 1 ঘন্টা 12 মিনিট হয়েছে, অনেকে অনেক ক্লান্ত হয়ে গেছেন, তাই না? আচ্ছা, 2 মিনিট বিরতি দিব না 1 মিনিট বিরতি? 1 মিনিট বিরতি। হ্যাঁ, 1 মিনিট বিরতি। 1 মিনিট পরে আমরা এই 3 নম্বর পদ্ধতিটা করব। এই পদ্ধতি করে আজকে ক্লোজ করে দিব। ঠিক আছে? আমরা যেভাবে করতেছি, কেউ যদি সিরিয়াসলি ক্লাসগুলো শেষ করেন, সারা জীবনে যা যা ধরনের ম্যাথ শিখছেন বা যা যা সামনে লাগবে সব কিন্তু মোটামুটি চলে আসবে এখানে। বেসিক ম্যাথে কিন্তু মানে কভারেজ অনেক বড়, বাট সমস্যা হচ্ছে যে আপনারা অনেকে ভুলে যান, স্মরণ রাখতে পারেন না। এটারও টেনশন কিছু নাই। আপনি প্রথমবার করতেছেন তো এই জন্য ভুলে যাচ্ছেন, দ্বিতীয়বার যখন রিভিশন দিতে ধরবেন তখন কিন্তু চেনা চেনা লাগবে। আবার ক্লাস তো হারায় যাচ্ছে না, ক্লাস তো থেকে যাচ্ছে, তখন ওই জায়গায় ক্লাসটা বার করে দেখবেন। তখন শুধু কঠিন ম্যাথগুলা যেগুলো জটিল মনে হয়েছে আপনার কাছে, অথবা প্রত্যেক নিয়মের শুরুতে, এটা দেখবেন। স্যার ঘুম আসে। ওকে, 1 মিনিট বিজ্ঞাপন বিরতি। (01751) দিতে হবে।
ওকে, বিজ্ঞাপন বিরতির পর চলে আসলাম। ক্লাসগুলো একেবারে মাত্র 1 ঘন্টা করে করলে অনেক লিঙ্ক হয়ে যাচ্ছে, এত বেশি লিঙ্ক কোর্স করা যাবে না, ঠিক আছে? সবার তো সময় দাম আছে। পার ক্লাস শেষে এক্সামের ব্যাপারটা দেখবেন, পার ক্লাস শেষে তো না, পার টপিক শেষে। ওকে, তাহলে আমরা এই অধ্যায়টা শেষ করবো, এই নিয়মটা শেষ করবো। সুদের হার বের করা। হার বের করা মানে কি বুঝতেছেন? বুঝতেছে যে পার্সেন্টেজ বের করা, তাই না? আচ্ছা, পার্সেন্টেজ বের করা মানে কি? এই যে আর এর মান বের করা। আর এর মানে সিস্টেমটা কি ছিল মনে আছে আপনাদের? PNR = I হলে আর সমান সমান এই PN-টা এটার নিচে বসবে, আর এই আর এর নিচে যে একটা 100 ছিল এটা I এর সাথে উপরে গুণ হবে। এই জিনিসটা এখানে দেওয়া আছে। তাহলে সূত্রটাকে থেকে আবার নাম যদি দিয়ে দিই 100 গুণন I মানে মোট সুদ, আর P মানে আসল, আর N মানে হচ্ছে সময়। তাহলে এটা তো নতুন করে শেখার কিছু নাই। তাহলে আমি যদি বলি যে একটা অঙ্ক এটা প্রয়োগ করে দেখান, 39 নম্বর অঙ্কটা দেখি। শতকরা বার্ষিক কত মুনাফা হয়? কত মুনাফা হয়? শতকরা বার্ষিক কত মুনাফা? এখানে কিন্তু প্রশ্ন, আর পার্সেন্টেজের মান চাইছি। 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তাহলে এখানে দেখেন, এটা হচ্ছে P, এটা হচ্ছে N, আর এটা হচ্ছে I। তাহলে তো অঙ্ক শেষ। 1500 গুণন 100 হচ্ছে সূত্রের 100, 3000 হচ্ছে P, আর N এর মান হচ্ছে 5। তাহলে এই 1500 ডাবল 3000, 5 দুগুণা 10, আর 10 কাটাকাটি করলে 10%। এটা হয়ে গেল অঙ্ক। এখন এইভাবে PNR এর মান বাড়ি করে দিয়ে বারবার অঙ্ক করার মধ্যে তো কোনো মানে ক্রিয়েটিভিটি নাই, নিজে নিজে এটা পারবেন, তাই না? তাহলে আমরা এই জিনিসটাকে একটু মানে কিভাবে মডিফাই করা যায়, চিন্তা করা যায়, এই জিনিসটা দেখি। এই সূত্র আপনারা না শিখাই দিলেও পারবেন এখন, ঠিক আছে? এই জিনিসটা আমি বলতেছিলাম। তাহলে বারবার সূত্র মান বসায় অঙ্ক করার মধ্যে কোনো ইনোভেশন নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা ওই জিনিসটা কিভাবে আসলো এটা একটু দেখি। মানে যে এই সূত্রটা যে করলাম, এই সূত্রটা কোথা থেকে আবিষ্কার হলো? আবিষ্কার হলো এইভাবে যে বার্ষিক কত মুনাফায়, এই কথাটা মানে হচ্ছে কি যে 100 টাকায় 1 বছরের সুদ কত। তাহলে আমরা এখানে দেখতেছি 3000 টাকায় ওয়ার্কিং নিয়মে বিস্তারিত, হ্যাঁ, 5 বছরের সুদ সমান সমান 1500 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ সমান সমান, এই যে এখানে 1 টাকা সুদ কম হবে, এই জন্য 3000 দিয়ে ভাগ, 1 বছরের সুদ আরো কম হবে, এই জন্য 5 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে এখন আসে আমাদের বাড়ি করতে হবে 100 টাকা 1 বছরের সুদ। তাহলে এইখানে 100 দ্বারা গুণ। তাহলে এই জিনিসটার নামই হচ্ছে সূত্র। দেখেন, এটা প্রত্যেকটা নাম দিয়ে সূত্র হয়েছিল না? তাহলে সূত্র তো ওয়ার্কিং নিয়মের শেষের অংশটা থেকেই বাড়ি করছে, তাই না? আচ্ছা, এখন আসি এই জিনিসটা আমি যদি বলি PNR-টার বাদ দেন, এই যে কলম রেখে দিলাম, খাতা কলমও চলবে না, মুখে মুখে অঙ্ক করবো, কিন্তু লজিকটা ক্লিয়ার থাকতে হবে। লজিকটা, মূল লজিকটা কি? পার্সেন্টেজ বাড়ি করা মানে আর এর মান বাড়ি করা, আর আর এর মান বাড়ি করা মানে 100 টাকায় 1 বছরের সুদ বাড়ি করা। আপনি যদি যে কোনো ভাবে এখানে কাহিনী করে 100 টাকা 1 বছর সুদ বাড়ি করে দিতে পারেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে। সেটা সূত্র দিয়ে করেন, ওয়ার্কিং নিয়মে করেন, লিখিত আকারে করেন, যেভাবে করেন। এখন আসি, একটু মাথা খাটাই। 5 বছরের সুদ 1500 টাকা, আর 3000 টাকা সুদ 1500 টাকা। আপনি কিন্তু দুইভাবে কম্পেয়ার করতে পারেন না। একটু আগে আমরা যে মার্চ করে দিছিলাম না, এটাকে উল্টা পাশে মার্চ করে আনমার্চ করবো আর কি, মানে এটাকে স্প্লিট বলে আর কি। আপনারা যারা কম্পিউটারে টেবিলের কাজ করেন, 3000 টাকার সুদ 1500 টাকা, মানে দেখে তো বোঝা যাচ্ছে 50% না? 50%, সিরিয়াসলি 50% না? আচ্ছা, এখন 5 বছরে যে 50% না, তাহলে 1 বছরে 10% হবে কিনা বলেন? এই 10% তো অ্যান্সার। মানে ধরতে পারতেছেন কথাগুলো? খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, দেখেন, 3000 টাকা যদি 1500 টাকা হয় সুদ, মনে করেন 5 বছর কথাটা বলা নাই, তাহলে কি বলতেন? 3000 1500 মানে অর্ধেক। অর্ধেক মানে কত? অর্ধেক মানে 50%। তাহলে 5 বছরে যদি 50% হয়, 1 বছরে কত হবে? 10%। আচ্ছা, এবার আসি, 5 বছরে যদি 1500 টাকা হয়, তাহলে 1 বছরে কত? 1 বছরে হবে 300। 3000 টাকায় 300 টাকা সুদ 1 বছরে, তাহলে 1 বছরে কাজটা কিন্তু শেষ। তাহলে 100 টাকার সুদ কত হবে? এই যে এটা, যেহেতু এটার থেকে এটা 10 ভাগের 1 ভাগ, তাহলে 100 টাকা 10 ভাগের 1 ভাগ হবে 10 টাকা, 10%। এই 10-এর নাম কি? 10-এর নাম হচ্ছে এটা 1 বছরের সুদ, আবার এটা 100 টাকার সুদ। তাহলে আমি তো ঘুরে ফিরে আপনাকে 100 টাকার 1 বছরের সুদে বাড়ি করে দিলাম। তাহলে 100 টাকার 1 বছরের সুদ বাড়ি করে দিলে তো কেসটা খতম, তাই না? আচ্ছা, এখন সবার মাথায় এত স্ট্যান্ডার্ড ভাবে কাজ করবে না, কিন্তু আমি লাইনটা ধরাই দিলাম। আপনারা যারা একটু স্মার্টলি চিন্তা করতে চান, তারা কিন্তু চিন্তাটা ডেভেলপ করতে পারেন। আর সূত্র দিয়ে ওয়ার্কিং নিয়মে এগুলো তো গতানুগতিক, ঠিক আছে না? একটা বিষয় খুব সিরিয়াসলি বলি, সুদ কষার অঙ্ক সূত্র দিয়ে রিটার্ন করা যাবে, অযথা বেশি টেনশন নেবেন না।
চলে নেবো। দেখেন, সুলেমান সাহেব 15,000 টাকা ব্যাংকে জমা করে বছর বাবদ 1275 টাকা আয় করে, বছরে সুদের হার কত? বছরে, তার মানে এখানে দেখেন এটা কিন্তু শতকরার অঙ্ক হয়ে গেছে। কেন? কারণ এখানে বছরে, বছরে মানে হচ্ছে কি এক বছরে, তাহলে এক বছরে মানে এখানে বছরে কোনো কাহিনী নাই। তাহলে এখানে 1500 টাকার 15,000 টাকায় 1275 টাকায় কত সুদের হার বাড়ি করলে হয়ে যাচ্ছে, মানে নর্মালি শতকরার অঙ্কের মতো, শতকরা পার্সেন্টেজ বাড়ি করলে হবে। 100 কাটা 25 দিয়ে কাটি, 5 25 125, 2 25 25, আর এখানে 25 দিয়ে কাটলে 6 দিয়ে এটাকে কাটলে 6 আসছে 48 আর অর্ধেক 8.5%। তাহলে গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, এটা যে শতকরার মতো শুধু পার্সেন্টেজ বাড়ি করলে হয়ে যাবে এই কথাটা কি বুঝতে পারতেছেন? কারণ আগের অঙ্কটাতে যেমন 3000-এ 1500 আমরা বলতেছিলাম 50%, কিন্তু এখানে একটা কাহিনী ছিল 5 বছরের, কিন্তু এখানে তো কোনো বছরের কাহিনী নাই, ডাইরেক্ট। আচ্ছা, সূত্র প্রয়োগ করলে কি করতে হবে? সূত্র প্রয়োগ করলে কি করতে হবে এটা তো বারবার বলার দরকার নেই, আপনি ওই সূত্রটা দেখে করলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে অপূর্ব অনেক ঘোষ বলছেন 5 বছরে 1500 টাকা, 1 বছরে 300 টাকা, তাহলে 3300 মানে 10%। হ্যাঁ, এই যে জিনিসটা এখন আমি বলতেছি না যে সবগুলো এত সহজে মিলে যাবে, কিন্তু একটু তো ভাবা যাচ্ছে, তাই না? দেখেন, শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরে 400 টাকার সুদ 140 টাকা হবে। এখন 5 বছরে 140 টাকা, তাই না? আচ্ছা, এখানে দুইটা পার্ট করতে হয়। একটা হচ্ছে কি 5 বছরে যেহেতু 140 টাকা, তাহলে 1 বছরে হচ্ছে 28 টাকা। কিভাবে? 140-কে 5 দ্বারা ভাগ করে, 5 20 80, 5 8 40। এখন এই 1 বছরের কাহিনী শেষ। এখন 400 টাকার সুদ যদি 28 টাকা হয়, 100 টাকার সুদ কি হবে? 4 ভাগের 1 ভাগ মানে 7%। এবং এই কাজটা হয়তো বা যারা একটু দুর্বল তাদেরকে দেখাইতে হচ্ছে, যারা বেশি দুর্বল না, যেহেতু ডিজিট গুলো দেখবেন আপনারা, টাকার ডিজিট গুলো সবসময় পূর্ণ সংখ্যায় দেওয়া থাকে, এই জন্য তখন মুখে মুখে করা সম্ভব। আর যদি কারো কঠিন মনে হয় সূত্র দিয়ে করবেন, সূত্রটা সব থেকে সহজ। সূত্রটা হচ্ছে 140 গুণন 100 আর ডিভাইডেড 400 গুণন 5। সূত্রের কাজটা আমরা সূত্রটা ছাড়া এই লেখালেখিটাও দরকার নাই, আসলে মুখে মুখে হচ্ছে পুরোটাই। কিন্তু অনেকে মুখে মুখে নামতাটা পড়তে পারতেছেন না, ইমাজিনেশন পাওয়ার কাজ করতেছে না, তাদের একটু লিখতে হচ্ছে। কিন্তু যাদের কাজ করবে বা একটু প্র্যাকটিস করলে কাজ করবে, 5 দিয়ে 140-কে ভাগ করলে 28, 400 টাকা 28 টাকা হলে তো 100 টাকা 7 টাকা হবে, 7% ইন্টারেস্টের। আর সূত্র দিয়ে করলে হবে, ঐকিক নিয়মে করলে হবে। তাহলে একই অঙ্ক কেন আমরা বারবার করতেছি? তাহলে স্কিপ করি। দেখেন তো 44 নম্বর অঙ্কটা কিভাবে করা যায়। দুই বছরে 1800 টাকা, তাহলে 1 বছরে 900 টাকা, 9000 টাকা 900 টাকা মানে 10%। অথবা 9000 টাকা 1800 টাকা মানে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ মানে 20%। 2 বছরে 20% হলে 1 বছরে 10%। তার মানে যে কোনো ভাবে, মানে আপনি বছরটাকে 1 বছর বানায় 100 সাথে ম্যানেজ করতে পারেন, অথবা আগে পার্সেন্টেজ বাইর করে 2 দিয়ে ভাগ করে, বছর দিয়ে ভাগ করে দিলেও হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু আপনার বাসায় প্র্যাকটিসের অনেকগুলো কাজও করে দিতেছি, তাই না? 45 নম্বরটা দেখেন তো, সবগুলোর প্যাটার্ন তো একই। শতকরা বার্ষিক কত হার সুদে, মানে সুদের হার বাড়ি করতে বলছে। সূত্র দিয়ে নিজের মতো করে নেবেন, আমরা জাস্ট বোঝার জন্য করতেছি। 5 বছরে যদি 105 টাকা হয়, দেখেন 5 বছরে 105 না দিতে 104 দিত না, আমিও পারতাম না মুখোমুখি করতে। মানে বিষয়গুলো হয় কি, ডিজিট গুলো মিলাই মিলাই দেওয়া থাকে। অনেকে আসলে অনেক সহজ ম্যাথ একটু মাথা খাটার চেষ্টা করে না, সব সময় রোবটের মতো সূত্র দিয়ে হোক বা ঐকিক নিয়মে হোক এইভাবে করে। কিন্তু ফিল করা যায় তো বিষয়টা, যে 5 বছরে যদি 105 টাকা হয়, তাহলে 1 বছরে হবে কত? 21 টাকা। 700 টাকা যদি 21 টাকা হয়, কোথায় শিখছে এই টেকনিক গুলা? ঐকিক নিয়মে শিখছে, এই জন্য ঐকিক নিয়মের ক্লাস করতে বলছি। 700 টাকা যদি 21 টাকা হয়, 100 টাকায় হবে 3 টাকা, তাহলে 3% হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এগুলো কাছাকাছি সব। আমি কিন্তু বানাই সহজ প্রশ্ন দিচ্ছি, বেশি না, এরকম পরীক্ষা আসছে। ঠিক আছে? 1200 টাকা 3 বছর সুদ, তাহলে সূত্র প্রয়োগ করে করবেন, ঐকিক নিয়মে করবেন, অথবা মুখে মুখে করবেন, চেষ্টা করবেন সবাই। একটু ব্যতিক্রম, যদি বছরের সংখ্যা দিয়ে মোট সুদকে ভাগ করা না যায়, তাহলে নিচের নিয়মে করবেন। ঠিক আছে? সবসময় সহজ ডিজিট আসবে এরকম না, কিছু কিছু সময় আপনি ভাগ করতে গেছেন, দেখছেন ভাগে যাচ্ছে না, তখন কি হবে? তখন হচ্ছে কি, যে অ্যাজ ইউজুয়াল ভাবে করবেন। সেটা হচ্ছে যে এই যে 162 গুণন 100 ডিভাইডেড 450 গুণন 12। সূত্রটা কিন্তু জটিল না, কিন্তু মুখস্থ না করে বুঝে বুঝে লিখবেন, যে সুদের সাথে 100 গুণ আর নিচে হচ্ছে প্রিন্সিপাল আর সময়টা দিয়ে ভাগ হবে, তাহলে সুদের হার বাইর হবে। ঠিক আছে? তাহলে 0 0 কাটা, 5 2 10, 5 লং 45, 9 দিয়ে কাটলে 9 কে 9, 72 8 লং 72,
2 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 3%। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 3%। এখানে কেন ঝামেলাটা হয়েছিল? 12 দিয়ে 162কে ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তবে এখানে আরেকটা কাহিনী ছিল, সেই কাহিনীটা মানে কাহিনী কিন্তু একই। 450-এ 162 কত পার্সেন্ট, সেই পার্সেন্টেজটা আমরা আগে বার করলাম, তারপরে 12 বছর বলছে 12 দিয়ে ভাগ। এটা করতে যেতে অলরেডি আমরা সূত্রই প্রয়োগ করলাম, তাই না? তার মানে ঘুরে ফিরে কিন্তু সূত্রটা আসতেছে। আচ্ছা, ওকে, নেক্সট আসি। 49, এগুলো এখন একই রকম। সুদের হার কত হলে 450 টাকা 3 বছরের সুদ 54 টাকা হবে? আরো একটা প্যাটার্ন আছে, দেখা দিব। এই সুদ কষার মধ্যে মার্চ করা করে খেলাটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এই যে আপনি 3 দিয়ে 54কে ভাগ করে 18 বানাচ্ছেন না, এই 18 টাকা 450 টাকা কত পার্সেন্ট, এটা বের করলে হবে। কিন্তু আরেকটা মার্চ করা যায়। আরেকটা মার্চ কি? ধরেন আপনি প্রথম বছরে 450 টাকা রাখলেন, একটা সুদ পাইলেন। তারপরে বছর আবার 450 টাকা রাখলেন, আবার একটা সুদ পাইলেন। তারপরের বছরে 450 টাকা রাখলেন, আর একটা সুদ পাইলেন। এই 3টা সুদ যোগ করে হচ্ছে 54 টাকা। আর এটা এই 3বার কেন লিখলাম? কারণ 3 বছর বলছে, এই জন্য। আপনি 3 বছরের টাকাটা যদি 1 বছরে পাইতে চান, তাহলে আপনাকে 450, 450, 450 মিলে 1350 টাকা ব্যাংকে রাখতে হবে। তার মানে এই 3 বছর দিয়ে আসলটাকে গুণ করে আসলটাকেও আবার মার্চ করা যায়। এরকম অঙ্ক কিন্তু পরে আছে, আমরা দেখব। ধরতে পারছেন কিনা বলেন? যদি 1350 টাকা ধরি, তাহলে 1350-এর 54 কত পার্সেন্ট হয়, এটা বার করলে অ্যান্সার চলে আসবে। নিজের মতো করে নেবেন। এইভাবে করতে বলতেছে এরকম না, আপনি যেভাবে খুশি সেভাবে করবেন, কিন্তু এইভাবে একটা করা যায়। বাকি অঙ্কগুলো সব একই রকম, যেগুলো একই রকম ওগুলো স্কিপ করতেছি। হ্যাঁ, নতুন অঙ্কে যাই আমরা। এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং, এটা করলে সে 54 নম্বর গড়। আচ্ছা, এই পদ্ধতিটা শেষ হবে কোথায়? কত নম্বরে? 71 নম্বরে শেষ হবে। আচ্ছা, 71 নম্বর পর্যন্ত করবো। এই পদ্ধতিটা শেষ করে ক্লোজ করবো। তো 54 নম্বর কিন্তু 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যাবে? মোট মূলধনের উপর গড়ে মানে কি? দেখেন, দুটো আলাদা আলাদা মুনাফাকে যোগ করি। 3000-এর 10% মানে 300 টাকা। এটা তো আর আলাদাভাবে ক্যালকুলেশন করার দরকার নাই। 2000-এর 8%, আমি বলছিলাম না যে এই 2000-এর 2 শূন্য বাদ দিয়ে পার্সেন্টেজের নিচের 100 টাকা কাটাকাটি অলরেডি করে ফেলছে। তাহলে 20 আর 8 গুণ করলে 8 20 160, তাহলে মোট হলো 460 টাকা। 460 টাকা সুদ কত টাকায়? 3000 আর 2000 মিলে 5000 টাকায়। 5000 টাকা যদি 460 টাকা হয়, তাহলে একসাথে মিলে কত হবে, কত পার্সেন্ট? তাহলে 100 দ্বারা গুণ, 2 শূন্য 2 শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 5 দিয়ে 45-কে ভাগ করলে 5 লং 45, থাকতেছে কত? 1, দশমিক বসাইলে 2, তার মানে 9.2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 9.2%। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে? এখানে পার্সেন্টেজের কারণে পার্সেন্টেজ হবে। 55 নম্বর বলছে যে 8% হার সুদে 750 টাকা এবং 6% হার সুদে 1250 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে সুদ পাওয়া যাবে? কাহিনী ফুবু সেম, একইভাবে করবেন। তবে অনেকে আছে না, আগের পার্টটা মুখোমুখি করতে পারলো, এই পার্টটা অনেকে মুখোমুখি করতে পারেন না। এই ক্ষেত্রে কি করতে হবে দেখেন, 8% হার সুদে 750 টাকা, এটা মুখোমুখি করা যায় কিভাবে? 57 আর 8%-এর জন্য এই 50 টাকার জন্য অর্ধেক, ঠিক আছে? তার মানে হচ্ছে 4 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা। আর এখানে 1250-এর 6% কিভাবে বের করবো? 6 12 72, 6 12 72 আর 50 টাকার জন্য 3 টাকা, তাহলে 72 আর 3 75। তার মানে 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 135 টাকা। এখন আসি গড়ে শতকরা সুদ বার করতে বলছে, তাহলে গড়ের টোটাল টাকা কত? 750 আর 1250 মিলে হচ্ছে 2000। 2000-এ যদি 135 হয়, 100-তে কত? এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 135-এর অর্ধেক হচ্ছে 62.5, সরি 62 না 67.5। 67.5-কে 67.5 হচ্ছে তাহলে 10 দ্বারা ভাগ করে হচ্ছে 6.75। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে গ, 6.75। এটা দশমিকের ক্লাসে শিখাই দিছিলাম যে 20 থাকলে ডাইরেক্ট ভাগ করা যাচ্ছে না। দেখেন 135 20,
এই 20কে আমি 10 বানাইতে চাচ্ছি, তাহলে আমি এক ঘর আগে দশমিক বসাই দিব, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 135কে 2 দ্বারা ভাগ করলে 67.5। 10 দিয়ে 67.5কে ভাগ করা মানে এক ঘর আগে দশমিক আগায় দেওয়া, তার মানে 6.75%। এগুলো দশমিকের ক্লাসে শেখাই দিয়েছিলাম। গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আজকে এই পর্যন্ত থাক। 55টা অঙ্ক মানে যথেষ্ট অঙ্ক। 3 নম্বর পদ্ধতির পরবর্তী পার্টে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী পার্ট থেকে শুরু করব, ঠিক আছে? ও আপনারা ছুটি দিয়ে দিয়েছেন আমাকে, না আমি ছুটি দিয়ে দিলাম, সমস্যা নাই। তো আমাদের ক্লাসের টাইম হয়ে যাচ্ছে 1 ঘন্টা 32 মিনিট হয়ে গেছে, যাক 1 ঘন্টা 30 মিনিট ধরে নেন। তো আগামী ক্লাসের জন্য আপনারা একটু প্রিপেয়ার হয়ে আসবেন, মানে আগে থেকে একটু পড়বেন, তাহলে দেখবেন ক্লাসটা অনেক মজা লাগবে। এরপরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি অঙ্ক আছে। প্রথম দিনে অনেক বেসিক আলোচনা বা ইজি অঙ্কগুলো অনেক বেশি করার কারণে মনে হচ্ছে যে ক্লাসটা বেশি বেশি ইজি অঙ্ক হয়ে গেছে। এটা সব ক্লাসেই এরকম মনে হবে, কারণ সব থেকে ভালো স্টুডেন্টগুলোকে টার্গেট করে তো আমরা পড়াচ্ছি না, আমরা যারা দুর্বল আছে তাদেরকে টার্গেট করে পড়াচ্ছি। আর মাঝে এবং শেষের ক্লাসগুলোতে অনেক কোয়ালিটি অঙ্ক পাবেন আপনারা। তো যারা একটু দুর্বল আছেন তারা অবশ্যই এই ক্লাসটা তো দেখবেন একাধিকবার, পাশাপাশি সামনের নিয়মের কিছু অঙ্ক করবেন, তাহলে ক্লাসটা জমজমাট। আর আমাদের এই ক্লাসে ভর্তির অফার যেটা ছিল আজকে লাস্টের, এটা আরো 1 সপ্তাহ বর্ধিত করা হলো, কারণ মাসের শেষ হয়, অনেকে 1 সপ্তাহ টাইম চাইলো। তাদের জন্য যে অফারে ভর্তি চলতেছিল যে বেসিক ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটিতে 1500 টাকায় ভর্তি হলে বিশেষ রিটেনের কোর্স ফ্রি পাওয়া যাবে, সেই অফারটা আরো 1 সপ্তাহ এক্সটেন্ড করা হচ্ছে। আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করবেন। এটা কিন্তু অনেক বড় সুযোগ, এবং এটা মানে এই ফ্রিতে এই সার্ভিস, এটা অনেক বড় সার্ভিস। যারা কন্টিনিউয়াস ক্লাস করে আসে, সার্ভিসের টাকা উসুল করে নিতে পারতেছেন, তারা কিন্তু বুঝতেছেন যে এই টাকা তো কোনো টাকায় না, ঠিক আছে? কিন্তু যারা সার্ভিসটা উসুল করে নেন না, তারা মনে করেন টাকাগুলো বেকার নষ্ট। এখন আপনি যদি ক্লাস না করেন নিয়মিত, আপনি যদি পরিশ্রম না করেন, ক্লাসের পরে যদি বই না দেখেন, এই দায়ভার তো আমাদেরকে দিতে পারেন না, তাই না? আচ্ছা, তো পরিশ্রম করে আপনি কিন্তু টাকা কয়েক শত গুণ উসুল করে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, পরিচিতের সাথে শেয়ার করবেন, আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।